আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স পেজ থেকে। আমরা যে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে বিসিএস কনফিউশন জোন নামে বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছি। এর 7ম পর্ব হচ্ছে আজকে। আমরা ইতোমধ্যেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার 10টি সাবজেক্টের 8টি সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি তথা সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। বিশেষ করে কনফিউশন জোন প্রোগ্রামটাতে যে বিষয়গুলোতে ছেলেমেয়েরা কনফিউজড হয়, পরীক্ষার্থীরা কনফিউজড হয়, যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো বেশি বেশি পরীক্ষায় আসে, সেই বিষয়গুলোর উপর আমরা আলোকপাত করার চেষ্টা করি। এবং প্রতি পর্বের মতোই আজকেও আমার সাথে দুইজন অতিথি আছেন, বিশেষজ্ঞ শিক্ষক আছেন। দুইজনই মার্চ ফরওয়ার্ডের প্যানেল শিক্ষক। একজন হচ্ছেন মিস্টার রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, প্রধানমন্ত্রী কার্যালয়। আরেকজন হচ্ছেন এইচ.এম. শাহাদাত, সহকারী মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমি তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দুজনই আমাদের প্যানেল শিক্ষক। আশা করি আপনারা এই পর্বটি সকলেই যারা দেখবেন, 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কালকের পরের দিনই হচ্ছে পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার সকাল 10টায় আপনাদের পরীক্ষা। সুতরাং আপনারা যে লেখাপড়াই করুন না কেন, এই ঘন্টাখানেক সময় আমাদের সাথে থাকুন। হয়তো এমনও হতে পারে এখানকার কোনো আলোচনা, এখানকার কোনো আলোচ্য বিষয় পরীক্ষার হলে আপনার কমন পড়ে যেতে পারে হয়তো। আমাদের দুজন প্যানেল শিক্ষককে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে বলবো এই প্রোগ্রামটি আপনারা আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করুন, নিজেরা যাতে ভালো করে আবার রিপিট শোনা দরকার হলে করতে পারেন। আপনাদের যে বন্ধুরা 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তাদেরকে মেনশন করুন, এবং আপনার যদি কোনো কনফিউজড প্রশ্ন থাকে, আপনার জানার বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নটা আপনি কমেন্টে প্লেস করতে পারেন। আমরা সময় সুযোগ হলে আমাদের আজকের এক্সপার্টদের কাছ থেকে সেই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের চেষ্টা করব, উত্তর জানার চেষ্টা করব। আমি প্রথমেই রফিক স্যার এবং এইচ.এম. শাহাদাত দুজনকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওবায়দ স্যার আজকের চমৎকার একটা সেশনের আয়োজন করার জন্য। আসলে ক্লাসে অনেক বিষয় আমরা কোশ্চেনের আনসার দিয়ে থাকি, তো আজকে হচ্ছে বিশেষ একটা সেশন। এই সেশনে আমরা কিছু কনফিউজিং কোশ্চেন, সব বিষয়ই থাকে, বিজ্ঞানও এরকম কিছু বিতর্কিত কোশ্চেন আছে, আর এমনও হয় যে একটা কোশ্চেনের একাধিক আনসার হতে পারে, যেহেতু বিজ্ঞানের বিষয়টা যেমন অনেকগুলো একক থাকে, কোন এককে কোনটা জানতে চাওয়া হয়। তো আমরা একটা একক মুখস্থ করে গেলাম। যেমন আমি একটা কোশ্চেন যদি বলি যে সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, এখন এটা কিন্তু হচ্ছে 8 মিনিট 19 সেকেন্ড। এইভাবে যদি থাকে, আমি মুখস্থ করে গেলাম, একজন ক্যান্ডিডেট মুখস্থ করে গেল 8 সেকেন্ড 8 মিনিট 19 সেকেন্ড, বাট পরীক্ষার হলে এরকম কোনো অপশন সে পেল না, সে পেল 8.32 মিনিট বা এরকম কিছু দশমিক দিয়ে। তখন সে কি করবে? এখন 8 মিনিট 19 সেকেন্ড যেই কথা, 8.32 মিনিট সেই কথা, বাট একটা যদি মুখস্থ করে যায়, তাহলে ওই মুখস্থের যে সীমাবদ্ধতাটা, ওই জায়গাটা যদি তার কমন না পড়ে, প্রশ্ন যদি আনসার গুলো যদি একটু চেঞ্জ করে দেয়, অন্য এককে দেয়, তাহলে কিন্তু সে বসে যাবে, মানে সে আনসার করতে পারবে না, কনফিউশনে পড়ে যাবে যে না ভুল আনসার বা আনসার নাই। এই যে একটা জানা কোশ্চেন, এটা যখন দেখবে যে আনসার নাই ওখানে, তখন কিন্তু তার ভিতরে একটা মানে একটা কনফিউশন চলে আসবে যে কোশ্চেন ভুল কিনা, আনসার কোনটা হবে না হবে। তো এই জন্য এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সেশনটা আয়োজন করার জন্য আমি আবারও ওবায়দ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিক্ষক, আমাদের ভাই রফিক স্যার আমাদের খুব প্রিয় একজন শিক্ষক, খুবই সিনসিয়ার একজন শিক্ষক। মার্চ ফরওয়ার্ডের শুরু থেকেই আপনাদের সাথে আছেন, যারা পরীক্ষার্থী তাদেরকে সময় দিচ্ছেন। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আরেকজন শিক্ষক এইচ.এম. শাহাদাত, উনি সরকারি মহাপরিদর্শক কলকারখানাতে, এটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে।
আমি সাদাত হোসেনকেও শুভেচ্ছা জানাচ্ছি। সাদাত হোসেন শুনতে পাচ্ছেন? এস এম আসসালামু সাদাত। আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় ওয়াহেদ স্যারকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মার্চ ফরওয়ার্ড এর সকল কর্তা ব্যক্তিদের যারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আসলে আমি এবং রফিক স্যার সহ অনেকেই যারা এই মার্চ ফরওয়ার্ড এর প্যানেল শিক্ষক হিসেবে আসেন, সবাই আমি ব্যক্তিগতভাবে 6টি বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং 5টি ভাইভাতে অংশগ্রহণ করি বিসিএস এর। দেখা যাচ্ছে যে বিসিএস এ কনফিউজিং প্রশ্ন থেকেই থাকে। রফিক স্যারের কথা ধরে বলতে হয়, স্যার যেই কথাটি বললেন যে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে, আমি সেই প্রশ্নটাই বলি। এখানে আরো একটা অপশন রয়েছে যে 500 সেকেন্ড অপশন, অনেক সময় 500 সেকেন্ডও থাকতে পারে। 500 সেকেন্ড মানে 8 মিনিট 20 সেকেন্ড অথবা 8.32 সেকেন্ড অথবা 500 সেকেন্ড। আমি একই প্রশ্ন করলাম। ধন্যবাদ সবাইকে। জি, 500 সেকেন্ড। অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার মনে হয় আলোচনার শুরুতে আমরা বিষয়টা সম্পর্কে একটু ধারণা পেলাম। এই যে বিষয়টা, এই অল্টারনেটিভ, ধরেন এটাই হয়তো আমাদের অনেকের মধ্যেই এই বিষয়টার ব্যাপারে আমরা অনেকে হয়তো সচেতন নই। অনেকেই সুন্দর সুন্দর প্রশ্ন পাঠাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার নাম নিচ্ছি না যেহেতু অনেকেই মেসেজ করছেন। ওয়ালাইকুম আসসালাম। স্যারদের জন্য শুভেচ্ছা। স্যারও আপনাদের শুভেচ্ছা নিচ্ছি, আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা। আপনারা যত বেশি অ্যাক্টিভ থাকবেন, পার্টিসিপেটরি মুডে থাকবেন, তত কিন্তু আমাদের শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো বের হয়ে আসবে। আমরা প্রয়োজনীয় প্রশ্নগুলো সম্পর্কে একটি ধারণা পাবো। আমি প্রথমেই আমাদের আলোচনা শুরু করতে চাই আমাদের রফিক স্যারকে দিয়ে। রফিক স্যার, বিসিএস পরীক্ষায় সম্ভবত সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট করা হয় সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আপনি কি বলবেন বিষয়টা নিয়ে? আমি আপনার সাথে পুরোপুরি একমত। কারণ হচ্ছে বিজ্ঞান যে জায়গাটা থেকে কোশ্চেন আসে বিসিএস পরীক্ষায়, সেটা কিন্তু আমাদের খুব পরিচিত জায়গা দৈনন্দিন বিজ্ঞান থেকে। এবং যেই টেকনোলজি গুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, পত্র পত্রিকায় আমরা দেখি লেটেস্ট টেকনোলজি, সেগুলো থেকেই অ্যাকচুয়ালি বিজ্ঞানের কোশ্চেন আসে। তো বিজ্ঞানের কোশ্চেন যেহেতু সূত্র ভিত্তিক এবং ঘটনা ভিত্তিক, ঘটনার পিছনের ঘটনা ভিত্তিক, সুতরাং এখানে নতুন কোশ্চেন বানানোর সুযোগটা খুব কম। এবং যেহেতু বিজ্ঞানের উদ্দেশ্য থাকে যে পরীক্ষার্থীরা যারা ভবিষ্যতে বিসিএস ক্যাডার সার্ভিসে জয়েন করবে, তারা তাদের চারপাশ সম্পর্কিত যে বিষয়গুলো আছে, দৈনন্দিন বিজ্ঞান প্রযুক্তি এ সম্পর্কিত বিষয়গুলো তারা জানে কিনা সেটা জাজ করার জন্য। এ কারণেই বিজ্ঞানে খুব বেশি কোশ্চেন রিপিট হয় অন্যান্য সাবজেক্টের চাইতে। অনুরূপভাবে বিজ্ঞানটা যেমন যারা সায়েন্সের স্টুডেন্ট না, তাদের কাছে প্রথমেই মনে হয় যে বিজ্ঞানটা খুব কঠিন, প্রথমেই তারা একটা ভয় পেয়ে যায়। কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা হচ্ছে এমন, বিজ্ঞানে যেহেতু বেশি কোশ্চেন রিপিট হয়, সুতরাং আপনি যদি বিগত বছরের কোশ্চেন গুলো বুঝে বুঝে মুখস্থ করতে পারেন, আমি আবারও বলছি যে বুঝে বুঝে, বিজ্ঞান কিন্তু বোঝার বিষয়, শুধু যদি মুখস্থ করে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। আমি যেই প্রথম যে কথাটা দিয়ে, যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করলাম, যে সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, আপনি একটা অপশন মুখস্থ করে গেছেন, ওই অপশনটা কমন না পড়লে প্রশ্ন আপনার কমন পড়েছে বাট ওখানে উত্তর নাই, আপনি উত্তর জানেন না, এরকম ঘটনা ঘটতে পারে। এখন আবার যারা সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে মনে হচ্ছে যে এগুলো তো 9-10 বা বিশেষ করে 9-10 লেভেলের বা 8 লেভেলের বিজ্ঞান আছে, এগুলো খুব ইজি। কিন্তু আপনি বিজ্ঞান অনেক জানেন, কিন্তু আপনি জানেন না যে কোন কোশ্চেনটা পরীক্ষায় আসবে। সুতরাং একদল বিজ্ঞানকে ভয় পায়, আরেক দল বিজ্ঞানকে অবহেলা করে। এরা যদি বিজ্ঞানকে একটু গুরুত্ব দেয়, তাহলে বিজ্ঞান থেকে কিন্তু সবচেয়ে বেশি সুফল গ্রহণ করা যাবে। সুতরাং বিজ্ঞানকে বুঝে বুঝে পড়তে হবে, আর বিজ্ঞানের সিলেবাসটা কিন্তু কম। আচ্ছা আচ্ছা, এটা একটা সুবিধা। সিলেবাসটা কিন্তু কম, খুব বেশি না, খুব বেশি দূর যেতে হয় না। এই ব্যাপারে আমাদের এস এম শাহাদাত স্যার কি বলবেন? বিসিএস আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি প্রশ্ন খুব রিপিট হয়, এটা আমাদের পরীক্ষার্থীদের জন্য কি সুবিধা নাকি এটা অসুবিধার দিক? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? আসলে আমি যেহেতু পিএসসি পরীক্ষা নিচ্ছে এবং পিএসসি হলো বাংলাদেশ সরকারের একটা কর্মবিভাগ, এটি সম্পর্কে বাংলাদেশ সংবিধানে উল্লেখ রয়েছে এবং এটি একটি সাংবিধানিক সংস্থা ও চেয়ারম্যান হলো সাংবিধানিক পদ। এখানে যেই প্রশ্নগুলি করা হয়, রিপিটেশন হোক বা নতুনত্বের সন্ধান করা হোক, উভয়টাই ইতিবাচক।
কারণ নতুন সম্পর্ক জানতে হবে এবং পুরাতনকে আঁকড়ে ধরতে হবে। বিজ্ঞান এমন একটি জিনিস, আমি যে পিসিএম এর জিনিস যদি ছেড়ে দেই, যেমন যদি আমি বলি যে বৈদ্যুতিক বাতি আজকে থেকে ব্যবহার করব না, তাহলে আমাদের জীবনযাত্রা অচল হয়ে পড়বে। কারণ বৈদ্যুতিক বাতি সে অনেক আগে আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। এখন আমি কি পুরাতনকে আঁকড়ে ধরবো না? যদি পুরাতনকে আঁকড়ে না ধরি, তাহলে বিজ্ঞানের স্বাদ আমি গ্রহণ করতে পারবো না। তাই বিজ্ঞান এমন একটা জিনিস, আমাদের যেমন বাঙালিরা মাছে ভাতে বাঙালি বলা হয়, ভাত যেমন প্রতিদিনই আমাদের খেতে ইচ্ছা করে, অথচ রুটি আমরা প্রতিদিন খেতে পছন্দ নই, সেরকম বিজ্ঞান এরকম একটি বিষয় যে প্রতিনিয়ত এটা ভালো লাগবে এবং এটা স্বাদ গ্রহণ করা যাবে। সর্বোপরি কথা যে বিজ্ঞানের রিপিটেশন হয়, এখানে দেখা যাচ্ছে যে বিসিএস সহ পিএসসি প্রশ্নগুলি যদি আমাদের পরীক্ষার্থী বন্ধুগণ একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে অর্থাৎ ব্যাখ্যা সহকারে দেখেন, তাহলে দেখা যাবে যে তারা মোর দ্যান 50% প্রশ্ন কমন পাবে। আচ্ছা আচ্ছা। আমরা একটা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি, যেটা যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। এখানেই দেখেন যে যদি আমরা ব্যাখ্যায় অংশে যাই, তাহলে দেখা যাবে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আমার জানতে হবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। এবং এখানে দেখা যাচ্ছে আর একটা যে প্রতি সেকেন্ডে বাতাসের গতি, আলোর বেগ কত, এটাও আমাদের জানা হয়ে গেল যে প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 3 লক্ষ কিলোমিটার। দুইটা বিষয় জানা হলো এবং দুটো বিষয় পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছিল, 18তম বিসিএস। মানে খুবই খুবই কমন প্রশ্ন আসে। যেমন আমি একটু শাহাদাত স্যারকে যদি একটু জিজ্ঞেস করি, আমরা বিগ ব্যাং থিওরি, সম্ভবত সায়েন্সের অনেক আলোচিত থিওরি গুলোর মধ্যে একটি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির আসলে কে প্রদান করেছিলেন? এই বিগ ব্যাং থিওরিকে কে অনেক বেশি পরিচিত করেছিলেন? এই বিগ ব্যাং থিওরি নিয়ে এটার মূল কাজ কি, এখানে আমাদের কি বুঝতে সুবিধা হয়? আমরা কখনো দেখি যে লেমেটারের নাম পাই, কখনো গ্যামোর নাম পাই, কখনো আবার আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সম্পর্কে আমরা শুনি। বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করবেন? কখন আমার উত্তরটা লেমেটার, কখন গ্যামো, বা কখন আমরা এটা স্টিফেন হকিং এর বিষয়গুলো নিয়ে আসবো, যদি সংক্ষেপে একটু ক্লিয়ার করতেন শাহাদাত স্যার। অভয় স্যারকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটি গত 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল যে বিগ ব্যাং তত্ত্ব কে প্রদান করেন, অর্থাৎ কে প্রবক্তা। আমিও সেই সময় পরীক্ষার্থী ছিলাম এবং আমি বাদে হলে সবাই মোটামুটি আমার সাথে যারা পরিচিত সবাই হাসি খুশি ছিল। আমি একটু কান্না জড়িত ছিলাম এই কারণে যে আমি জি লিমিটার অ্যান্সার করেছিলাম, আর আমার সাথে যারা পরিচিত বন্ধুগণ এবং ভাইয়েরা সবাই অ্যান্সার করেছিল স্টিফেন হকিং। এখানে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে 1927 সালে বেলজিয়ামের বিজ্ঞানী জি লেমেটার এই বিগ ব্যাং তথ্য প্রদান করেন, অর্থাৎ তিনি এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। এবং এখানে আরো উল্লেখ্য যে পৃথিবী সংগঠনের বা সৃষ্টি নিয়ে যতগুলো মতামত রয়েছে, তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হলো এই বিগ ব্যাং তত্ত্ব। এবং স্টিফেন হকিং সম্পর্কে যেটা বলা হয়েছে যে তিনি তার এ ব্রাইফ হিস্টোরি অফ টাইম এই বইতে এই বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন এবং আধুনিক তথ্য প্রদান করেন। এখন এখানে যদি বিগ ব্যাং তথ্য প্রদান এবং আধুনিক তথ্য প্রদান দুইটা কথা রয়েছে। আধুনিক তথ্য প্রদান করেন স্টিফেন হকিং এবং বিগ ব্যাং তথ্যের ব্যাখ্যা প্রদান করেন স্টিফেন হকিং। কিন্তু স্বাভাবিকভাবে যদি বলা হয় তাহলে বিগ ব্যাং তথ্য প্রদান বা প্রবক্তা হলেন জি লেমেটার, যিনি বেলজিয়ামের বিজ্ঞানী। তিনি 1927 সালে এটি প্রদান করেন। আর জর্জ গ্যামো 1948 সালে এই বিগ ব্যাং তত্ত্বের ধারণা উপস্থাপন করেন। তিনি ধারণাটা প্রেজেন্টেশন করেছেন। এটি আমার উত্তর। এবং এই বিষয়ে গত 18, 30, 33 এবং 38তম বিসিএস পরীক্ষায় এই বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কিত প্রশ্ন এসেছিল, শুধু বিসিএস এ, তাছাড়া পিএসসির অনেক পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। ধন্যবাদ। ওবায়দ স্যার মাইক্রোফোনটা একটু অন করতে হবে। আমরা সম্ভবত প্রতি বছর এই পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নে একেবারে প্রতিটা বছর, আমার যদি ভুল না হয়, কমন প্রশ্ন আসে। জি জি, কমন প্রশ্ন। আজকে এটা খুব চমৎকার, আমরা যখন আজকে কনফিউশন জোন, বিজ্ঞানের কনফিউশন জোন প্রশ্ন নিয়ে আলোচনা করার ঘোষণা দিয়েছে আমাদের পেজ এবং গ্রুপে, একজন খুব চমৎকার একটা প্রশ্ন লিখে পাঠিয়েছেন। এটা যখন নিজে বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম আমি নিজেও পড়েছি, কিন্তু এখন ঠিক উত্তরটা কি হবে আমি নিজেও কনফিউজড। একটু রফিক স্যারের কাছ থেকে শুনতে চাইবো। বদ্ধ দরজার রুমে, মানে দরজা লক করা, ভেতরে যদি ফ্রিজের দরজা ওপেন থাকে, খোলা থাকে, সেক্ষেত্রে তাপমাত্রার কি ধরনের পরিবর্তন হবে? তাপমাত্রা বাড়বে না কমবে নাকি অপরিবর্তিত থাকবে? রফিক স্যার প্লিজ।
চমৎকার একটা প্রশ্ন এবং বহুল আলোচিত এবং বহুল পর্যালোচনা করা হয়েছে এই প্রশ্নটা নিয়ে। আমি ফেসবুকে দেখেছি বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখানে একটা জিনিস, আসলে ফ্রিজ কি করে, রেফ্রিজারেটর কি করে, সেই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। রেফ্রিজারেটর তার সিস্টেমের মাধ্যমে ভিতরের বাতাসকে, ভিতরের তাপকে বাইরে দিয়ে দেয়। আমরা একটা জিনিস জানি যে কোথাও কোনো জায়গা থেকে যদি তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ তাপ বের হয়ে যেতে থাকে, তাহলে সেই জায়গাটার তাপমাত্রা কমতে থাকবে এবং সেই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হবে। তো একটা ফ্রিজের কাজ হচ্ছে তার ভেতরের তাপমাত্রাকে বাইরে বের করে দেওয়া, যার ফলে ভেতরের অংশ ঠান্ডা থাকবে এবং তাপটা বাইরে বেরো যাবে, বাইরের অংশটা গরম হবে। এখন কথা হচ্ছে, যদি রুমটা যদি বদ্ধ থাকে, অর্থাৎ এই রুমটা থেকে যদি কোনো তাপ বাইরের পরিবেশে না বের হইতে পারে, আর বাইরে থেকে কোনো তাপ যদি ভেতরে না হতে পারে, না ঢুকতে পারে, তাহলে ঘটনাটা কি হবে? ফ্রিজের দরজা যদি খোলা রাখা হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পাই যে ফ্রিজ কি করছে, তার ভেতরের তাপকে সিস্টেমের মাধ্যমে বাইরে বের করছে। বাইরে কোথায়? রুমের ভিতরে, কিন্তু তার দরজা খোলা, আবার সেই তাপ কিন্তু দরজা দিয়ে ভিতরে ঢুকতেছে। অর্থাৎ যে পরিমাণ তাপ ফ্রিজ থেকে বা রেফ্রিজারেটর থেকে রুমের মধ্যে যাচ্ছে, সেই পরিমাণ তাপ কিন্তু আবার রুম থেকে রেফ্রিজারেটরের মধ্যে ঢুকছে। এর ফলে কি হয়? যতটুকু তাপ বের হচ্ছে ততটুকু তাপ ভিতরে ঢুকছে। এর ফলে কি হয়? এর ফলে স্বাভাবিকভাবে আমরা ধরে নেই যে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, রুমের তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে, অর্থাৎ ফ্রিজটা সচল আছে, চলমান আছে। এটা ইলেকট্রিসিটি এটার ভিতরে ঢুকছে এবং ইলেকট্রিসিটির জন্য এটার ভিতরে যে যন্ত্রগুলো কম্প্রেসর কাজ করতেছে, এখানে ফ্রেয়ন দৌড়াচ্ছে, ঘনীভূত হচ্ছে, আবার সে বাষ্পীভূত হচ্ছে। এই যে কাজ হয়, এমনিতে কিন্তু যতটুকু তাপ বের হয় আর যতটুকু তাপ ঢোকে, এই দুইটার যোগ ফলে কোনো তাপমাত্রা বাড়ার কথা না। বাট যে কাজটা হচ্ছে, কাজের ফলে কিন্তু তাপ উৎপন্ন হয়, সেই তাপটা কোথায় যাবে? রুম থেকে তো কোনো তাপ বের হচ্ছে না বাইরে। তাহলে সমাধানটা হচ্ছে, আমি ব্যাখ্যা সহ বললাম যে ফ্রিজ থেকে যতটুকু তাপ রুমে যাচ্ছে, রুম থেকে ততটুকু তাপ ফ্রিজে ঢুকছে, সুতরাং রুমের তাপমাত্রা কোনো চেঞ্জ হচ্ছে না। বাট ফ্রিজ চলার কারণে, ফ্রিজ চলমান থাকার কারণে যে কাজটা হচ্ছে, কাজের সময় যে তাপটা উৎপন্ন হচ্ছে, সেই তাপটা রুমের মধ্যে এক্সট্রা, যার ফলে কনক্লুশন হলো এটা রুমের তাপমাত্রা বাড়বে। তাহলে আমার মনে হয় বন্ধুরা যারা শুনছেন, আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দিচ্ছেন, প্রশ্নগুলো খুবই খুবই ভালো প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। আশা করি আপনারা আপনাদের এই কনফিউজ প্রশ্নগুলো নিয়ে বা যেগুলো নিয়ে আপনারা দ্বিধাগ্রস্ত, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের করে উত্তর দেওয়া হয়েছে, আপনারা প্রশ্নগুলো বেশি বেশি করে ইনবক্স করুন, আমাদের কমেন্ট বক্সে দিন। কমেন্ট বক্সে দিলে এই যে স্যাররা খুব সুন্দর করে, খুব স্পেসিফিক, একেবারে খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছে, যাতে আপনারা 19 তারিখের পরীক্ষায় প্রয়োজনে কাজে লাগাতে পারেন। আমি একটু আমাদের মোল্লা শাহাদাত স্যারের কাছ থেকে জানতে চাই, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল না বেগুনি, কোনটার কম? একটু বিষয় তরঙ্গ দৈর্ঘ্য বিষয়টা কি খুব সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা করতেন। পরীক্ষা কিন্তু এটাও অনেকবার আসা একটা প্রশ্ন, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? শাহাদাত। শাহাদাতের মাইক্রোফোনটা অন করতে হবে। ধন্যবাদ অভয় স্যারকে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং বর্ণালী এ সম্পর্কিত বিসিএস পরীক্ষা না, শুধু কিছুক্ষণ আগে আমরা যে বিগ ব্যাং তথ্য এবং রেফ্রিজারেটরের দরজা খোলা রাখলে রুমের তাপমাত্রা আর কি পরিবর্তন হবে, এই বিষয়গুলি পিএসসি সহ চাকরির বিভিন্ন পরীক্ষা একাধিকবার এসেছিল। তো আমাদের শিক্ষার্থী বন্ধুগণ যেই প্রশ্নগুলি অভয় স্যারের মাধ্যমে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন, এই বিষয়গুলি বারবার রিপিটেশন হচ্ছে এবং কনফিউশন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আমাকে প্রশ্ন করা হয়েছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোনটির বেশি। আমরা বর্ণালীর দিকে তাকালে দেখতে পাচ্ছি যে যখন প্রিজমের মাধ্যমে আলো মানে একটি প্রিজমে সাদা আলো পতিত করা হয়, তখন আলো 7টি বর্ণ বিশ্লেষিত হয়, অর্থাৎ বিশ্লিষ্ট হয়,
এই 7টি বর্ণকে আমরা যদি সাজাই তাহলে দেখা যায় যে একটি সুন্দর কার্ভ পাওয়া যায়, সেটি হলো বেনিয়া সহকলা, অর্থাৎ বেতে বেগুনি, নীল, আসমানি, এভাবে সর্বশেষ লাল। এক্ষেত্রে লাল যে তরঙ্গ, লাল যে রং রয়েছে বা বর্ণ রয়েছে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু বেগুনি বর্ণের যেটা তরঙ্গ দৈর্ঘ্য কম সেটির আবার বিচ্যুতি বা বিক্ষেপণ বা প্রতিসরণ বেশি। এখন আমাদের পরীক্ষার্থী বন্ধুরা অনেক সময় জানতে চান যে তাহলে বিক্ষেপণটা কি। বিক্ষেপণ হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। একটা জিনিস আমরা বেশি স্তর ভাবে দেখতে পাই, বিভিন্ন দিক থেকে দেখতে পাই। আর আরেকটা জিনিস হলো আমরা কত দূর থেকে দেখতে পারি, কত দূর থেকে। লাল বর্ণটা বেশি দূর থেকে দেখা যায় বিধায় এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হিসেবে কাউন্ট করা হয়, এবং বেগুনি বর্ণ বিভিন্ন দিকে বেশি দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ চতুর্দিকে বেশি ছড়িয়ে পড়ে, এই জন্য এটার বিক্ষেপণ বেশি। পরীক্ষায় দুইটাই কনফিউশন যে কোন বর্ণের বিক্ষেপণ বেশি এবং কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এক্ষেত্রে আমি বলতেছি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বিক্ষেপণ বা বিচ্যুতি বা বিচ্ছুরণ বা প্রতিসরণ বেগুনি বর্ণের বেশি। ধন্যবাদ। তার মানে বেগুনি বর্ণের যেটা তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার মূল কারণ হচ্ছে চারদিকে এটা ছড়িয়ে পড়ে, এটার বিশ্লেষণটা, এটাই মূল কারণ। ছড়িয়ে পড়ে। জি জি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন খুব কমন একটি প্রশ্ন, এবং এমনও হয়েছে একই বিসিএস পরীক্ষায় 2বার এসছে, ওই যে ইনসুলিন, ডায়াবেটিস, চিনি কম, চিনি বেশি, এই সমস্ত প্রশ্নগুলো। চিনি কম, চিনি খেলে ডায়াবেটিস হয়, এটা কি সত্য না মিথ্যে? যদি মিথ্যে হয় তাহলে মানুষ সচেতনতার জন্য চিনি খাওয়াটাকে নিরুৎসাহিত করে কেন? রফিক স্যার। চমৎকার কোশ্চেন। এটা নিয়ে আমাদের মধ্যেই মানে সবার মধ্যে এক ধরনের কনফিউশন রয়েছে, শুধু বিসিএস পরীক্ষার্থী না, এটা কিন্তু আমাদের মানে বিসিএস পরীক্ষার্থীদের বাইরে সব মানুষের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে যে চিনি খাওয়া যাবে না। অনেকে দেখা যাচ্ছে ডায়াবেটিস নাই, একবারে সুস্থ মানুষ, কিন্তু চায়ে চিনি খাবে না, কারণ মনে করে যে চিনি খেলে তার ডায়াবেটিস হবে। আসলে ঘটনাটা সেরকম না। ডায়াবেটিস যখন হয়ে যাবে তখন চিনি না, শুধু অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না। কারণ হচ্ছে তার ইনসুলিনের পরিমাণটা কমে যায়, বা দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে ইনসুলিন নিঃসরণের পরিমাণটা কমে যায়। ইনসুলিন নিঃসরণ হয় আমাদের যে অগ্নাশয় রয়েছে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা জায়গা আছে, সেখানকার একটা সেল আছে বিটা সেল, সেখান থেকে ইনসুলিন নামক একটা পদার্থ রিলিজ হয়, যেটা হচ্ছে যে গ্লুকোজ জাতীয়, যেমন চিনি আমরা যদি খাই বা শর্করা জাতীয় যদি কোনো খাবার আমরা খাই, সেটা কিন্তু পরিপাক হয়ে শেষ পর্যন্ত গ্লুকোজ হয়। আমরা যদি ভাত খেলে ভাত পরিপাক হয়েও গ্লুকোজ হয়, চিনি খেলে চিনি পরিপাক হয়েও গ্লুকোজ হয়। তবে চিনি বা ফ্রুক্টোজ বা সরাসরি গ্লুকোজ খেলে এটা সরাসরি গিয়ে অ্যাড হয়। তাহলে ইনসুলিনটা কি করে? এটার বিপাকে সহায়তা করে। ইনসুলিন যদি কম হয় তাহলে শরীরে চিনির পরিমাণ বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এখন বলা হয় যে চিনি খেলে ডায়াবেটিস হয়, এই জিনিসটা সঠিক না। যার ডায়াবেটিস নেই সে যত খুশি চিনি খেতে পারবে, কোনো সমস্যা নাই। যখন তার ডায়াবেটিস হবে তখন তাকে চিনি সহ সকল শর্করা জাতীয় খাবার, অর্থাৎ যেটা খেলে পরিপাক হয়ে সর্বশেষ গ্লুকোজ তৈরি হবে, সেই জিনিসগুলোকে খাওয়া তার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা সবার জন্যই বিষয়টা জানা দরকার যে চিনি খেলে ডায়াবেটিস হয় না, চিনি খাওয়ার কারণে ডায়াবেটিস হয় না। তবে ডায়াবেটিস হলে চিনি খাওয়া কমায় দিতে হবে, কারণ তার ইনসুলিনের পরিমাণ কম, অথবা ইনসুলিন ঠিক মতোই রিলিজ হচ্ছে বাট ইনসুলিনের কার্যক্ষমতা কম। সুতরাং যে অতিরিক্ত চিনিটা আমি খাচ্ছি, এই চিনিটাকে পরিপাক কে করবে? বিপাক মানে এই চিনিটাকে মানে নিউট্রাল কে করবে? এই জন্য যাদের ডায়াবেটিস এখনো হয় নাই তারা যথেষ্ট পরিমাণে মিষ্টি খেতে পারবেন, চিনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার মনে হয় যে যদি কোনো ডাক্তার এখানে থেকে থাকেন, আমার এক বোন রয়েছেন এখানে যুক্ত রয়েছেন, কিছুক্ষণ আগে কমেন্ট করেছেন, আশা করি আবহাওয়া বিষয়টা আমি যেভাবে বললাম যে ব্যাপারটা এরকমই, কারণ ডাক্তাররা এটা আরো ভালো বলতে পারবে। ধন্যবাদ আফসানা জেরিন, 33তম বিসিএস এর একজন বিসিএস ক্যাডার অফিসার আমাদেরকে উল্লেখ করেছেন, পরিচিত আমাদের বোন, ছোট বোন আফসানা জেরিনের জন্য শুভেচ্ছা। আমি একটু মোল্লা শাহাদাতের কাছে জানতে চাই, সর্বজনীন দাতা গোষ্ঠী
রক্ত গ্রুপ কোনটি? আমরা ছোটকালে শুনতাম গরুর রক্ত, এটাই কি নাকি অন্য কিছু আছে, যদি ব্যাখ্যা করতেন। এখানে আমরা যখনই কোনো বিষয় ফলো করব তখন মূল বইকে অনুসরণ করা উচিত। আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান, তারপরে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞানে পেয়েছি যে রক্তের গ্রুপ, আমাদের এই সর্বজনীন দাতা বা গ্রহিতা সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে রক্তের গ্রুপ সম্পর্কে। অনেকে আমাকে, আমি যেদিন বিজ্ঞানের এই বিষয়ে ক্লাস নিয়েছিলাম সেদিন অনেক শিক্ষার্থী বন্ধুগণ প্রশ্ন করেছিলেন যে কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। কার্ল স্টেইনার 1900 সালে রক্তের গ্রুপ আবিষ্কার করেন। ইনি রক্তের গ্রুপকে 4টি ভাগে ভাগ করেছেন, এ বি ও গ্রুপ, এই 4টি। এটি আমাদের শরীরে বা রক্তে আমাদের শরীরের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতিতে বা অনুপস্থিতিতে উপর নির্ভর করে এই 4টি গ্রুপ করা হয়। এখানে ও গ্রুপকে সর্বজনীন দাতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ ও গ্রুপ থেকে অন্যান্য সব গ্রুপ অর্থাৎ এ, বি এবং এ বি, এই 3টি গ্রুপে ও গ্রুপ থেকে রক্ত নিতে পারবে এবং ও গ্রুপের লোক ও গ্রুপ থেকে তো অবশ্যই। আর সর্বজনীন গ্রহিতা হইল এবি গ্রুপ। রক্তের এবি গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়। এবি গ্রুপ এবি, এ, বি এবং ও, বাকি 3টি গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এবি গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহিতা অর্থাৎ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয় এবি গ্রুপকে, এবং ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার মানে সর্বজনীন দাতা। এটিও পিএসসির পরীক্ষা সহ চাকরির বিভিন্ন পরীক্ষায় রক্তের গ্রুপের মধ্যে সর্বজনীন দাতা ও গ্রহিতা সম্পর্কে একাধিকবার প্রশ্ন এসেছে। ধন্যবাদ অভয় স্যারকে, সুন্দর সুন্দর প্রশ্ন। আমি একটু এখানে শাহাদাত স্যারের সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিই। এখন যারা শুনছেন তারা একটা প্রশ্ন তাদের ভিতরে চলে আসতেছে যে ও গ্রুপে কেন সবাইকে দিতে পারবে, এটা তো এ গ্রুপও হইতে পারতো, বি গ্রুপও হইতে পারতো। তাহলে আমরা বললাম যে ও গ্রুপ সবাইকে দিতে পারবে আর ও গ্রুপ দেওয়া শুরু করে দিল বা এরকম কিছু, এটা একটা মানে পিছনের কাহিনীটা যদি কেউ জানে তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার হবে। ধরেন আমি যাতে সবাই বুঝে এভাবে বলি যে রক্তকে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ও মানে 0, এর ভিতরে কোনো অ্যান্টিজেন্ট নেই। আর আরেকটা হচ্ছে এর ভিতরে এ নামক একটা অ্যান্টিজেন্ট আছে, ধরেন বির ভিতরে বি নামক অ্যান্টিজেন্ট আছে, আর এ বির ভিতরে দুটোই অ্যান্টিজেন্ট আছে, এ এবং বি দুটোই আছে, ও এর ভিতরে কিছুই নাই। এখন রক্তের একটা কমন ব্যাপার হচ্ছে যে যার ভিতরে এ আছে তাকে যদি বি দেয়া হয় তাহলে এ বি রিয়াকশন করে ওই ব্লাডটা হয়তো খারাপ হয়ে যাবে, অর্থাৎ এটা করা যাবে না, অর্থাৎ দুইটাকে এক করা যাবে না। এখন যার ভিতরে কোনো অ্যান্টিজেন্ট নাই, ও এর ভিতরে ধরেন কিছুই নাই, সেই ওকে যদি আমি এর জন্য ব্যবহার করি, অর্থাৎ ও ব্লাড গ্রুপ যদি আমি এ কে দেই, তাহলে এর ভিতরে কিন্তু অন্য কোনো অ্যান্টিজেন্ট মানে বি অ্যান্টিজেন্টটা আসতেছে না। আবার ও গ্রুপের রক্ত যদি আমি এ বি কে দেই, তাহলেও এ বির ভিতরে কোনো অ্যান্টিজেন্ট ঢুকতেছে না, কারণ ওর ভিতরে কোনো অ্যান্টিজেন্ট নাই। আবার ওকে যদি আমি বি গ্রুপের কাউকে দেই, তাহলেও কিন্তু সেম জিনিস হচ্ছে, অর্থাৎ ও হচ্ছে অ্যান্টিজেন্ট শূন্য। সুতরাং আমি যাকেই দিব তার যে অ্যান্টিজেন্ট রয়েছে তারটা কিন্তু পিওর থাকতেছে, এ থাকলে এ থাকতেছে, বি থাকলে বি থাকতেছে, এ বি থাকলে এ বি থাকতেছে। এই জন্য ও গ্রুপের রক্ত সবাইকে দেয়া যায়। এখন ধরেন বি গ্রুপের রক্ত যদি আমি বলি যে সর্বজনীন দাতা, বি গ্রুপের রক্ত যদি আমি সবাইকে দিতে যাই তাহলে কি হবে? ধরেন আমি বি গ্রুপের রক্ত ও গ্রুপকে দিলাম, মনে রাখতে হবে ও গ্রুপের কিন্তু কোনো অ্যান্টিজেন নাই। এখন আমি বি গ্রুপের রক্ত যখন ও গ্রুপকে দিলাম তখন কিন্তু বি অ্যান্টিজেনটা ও এর মধ্যে ঢুকে গেল, ও ন্যাচারালি কোনো অ্যান্টিজেন নাই, সুতরাং ও বি কে গ্রহণ করবে না, বি ওর মধ্যে ঢুকলেই ও বিপদে পড়বে। তাহলে বি ওকে দেয়া যাবে না, অনুরূপভাবে এ দেয়া যাবে না, অনুরূপভাবে এ বি দেয়া যাবে না। ও গ্রুপের যারা আছে তাদের শুধু ও গ্রুপ দিতে হবে, অর্থাৎ যার ভিতরে অ্যান্টিজেন নাই তাকে এমন একটা গ্রুপের রক্ত দিতে হবে যার ভিতরে অ্যান্টিজেন নাই। এখন এ বি কেন সার্বজনীন? দেখেন এ বি সার্বজনীন গ্রহিতা কেন? এ বির মধ্যে কি অ্যান্টিজেন্ট আছে? এ এবং বি দুইটা অ্যান্টিজেন্টই আছে। এখন এ বি কে যদি আমি ও গ্রুপের রক্ত দেই তাহলে এ বির কিন্তু কোনো অ্যান্টিজেন পরিবর্তন হচ্ছে না, দুটো আছে, দুটোই আছে, কারণ ওর কোনো অ্যান্টিজেন নাই। আবার যদি এ বি কে আমি এ দেই তাহলেও সমস্যা হচ্ছে না, কারণ এ বির মধ্যে তো এ অলরেডি আছেই।
আবার যদি এবি কে আমি বি দেই তাহলেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ এবির মধ্যে তো অলরেডি বি আছে। সুতরাং মেইন হচ্ছে যে যার যে অ্যান্টিজেন আছে তার সেই অ্যান্টিজেনকে রক্ষা করতে হবে, অন্য কোনো অ্যান্টিজেন সমৃদ্ধ রক্ত দেয়া যাবে না। ও গ্রুপের যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, সুতরাং ও গ্রুপ সবাইকে রক্ত দিতে পারবে। আর এবির যেহেতু দুটো অ্যান্টিজেনটাই আছে, সুতরাং এ থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে, আর যার অ্যান্টিজেন নাই ও গ্রুপ তার থেকেও নিতে পারবে। এই জন্যই ও গ্রুপ হচ্ছে সর্বজনীন দাতা গ্রুপ এবং এ বি গ্রুপ হচ্ছে সর্বজনীন গ্রহীতা গ্রুপ। পরীক্ষার্থী বন্ধুরা যারা শুনছেন তারা আমাদের দুইজন সম্মানিত শিক্ষক সাদাত স্যার এবং রফিক স্যার যেভাবে বলছেন এটা যদি জাস্ট আপনারা ফলো করেন, এবং এখানে কোনো ওরা কিন্তু খুব বেশি থিওরিটিক্যাল কোনো ব্যাখ্যায় যাচ্ছেন না, তারা হচ্ছে জাস্ট প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো কেন হচ্ছে। আমরা একটা জিনিস হচ্ছে কি মুখস্থ করব, এটা ও পজিটিভ হচ্ছে দাতা গ্রুপ, এ বি নেগেটিভ হচ্ছে কি গ্রহীতা গ্রুপ, এভাবে মুখস্থ করবো নাকি এটা কারণটা খুঁজে বের করব। সুতরাং আমার মনে হয় এইভাবে যদি আমরা বিষয়টা চিন্তা করি তাহলে আমাদের মনে রাখা, দীর্ঘদিন মনে রাখাও সম্ভব হবে এবং পরীক্ষার হলে আমরা কনফিউজড হব না। আমি একটু মোল্লা সাদেক স্যারের কাছ থেকে জানতে চাই, খাবার নিয়ে আমাদের এখানে একটা তো হচ্ছে বিজ্ঞানের তথ্য নির্ভর বিভিন্ন ধরনের রস ইত্যাদি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, থিওরিটিক্যালি আমাদের অনেক গভীরে ঢুকে যেতে হয়, অনেক সময় পাতা চক্কর দিয়ে ওঠে। আমরা যারা আর্টস স্টুডেন্ট তাদের জন্য বিশেষ করে। আবার কিছু বিষয় আছে যদি বুঝিয়ে বলা হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য মানে থিওরির চেয়ে এটা আমাদের বোঝার জন্য অনেক বেশি সহায়ক হয়। দেহের বৃদ্ধির জন্য কোনটা বেশি প্রয়োজন, আমিষ না প্রোটিন? আমি আবারও প্রশ্নটা করছি, দেহের বৃদ্ধির জন্য বেশি প্রয়োজন কি আমিষ না প্রোটিন? 2, দৈনন্দিন খাদ্য তালিকায় সবচেয়ে বেশি প্রয়োজন কি, শর্করা না কার্বোহাইড্রেট? সাদাত স্যার। ধন্যবাদ অভয় স্যারকে। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কনফিউজিং প্রশ্ন যে আমার দেহের বৃদ্ধির জন্য কোন খাবারটি বেশি প্রয়োজন। শুধু দেহের বৃদ্ধি নয়, দেহের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমিষ। এবং আমিষ আমাদের একজন পূর্ণাঙ্গ পুরুষের দৈনিক 65 গ্রাম আমিষের প্রয়োজন হয় এবং নারীর অর্থাৎ বোনদের দরকার, পূর্ণাঙ্গ বোনদের দরকার 55 গ্রাম। এটি হলো আমাদের সাধনের জন্য আমিষ সবচেয়ে বেশি প্রয়োজন। আর দৈনন্দিন খাদ্য তালিকায় কোনটি দরকার? দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের দরকার বেশি শর্করা বা কার্বোহাইড্রেট। একজন পূর্ণাঙ্গ বয়স্ক ব্যক্তির দৈনিক 300 থেকে 400 গ্রাম শর্করা জাতীয় খাবার খেতে হয়। যেমন আমাদের প্রথমে জানতে হবে এই দুইটি বিষয়ের উৎস সম্পর্কে, যেমন এই শর্করা জাতীয় খাবার কোনগুলি এবং আমিষ জাতীয় খাবার কোনগুলি। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে আসলে আমরা কোনটা বেশি খাচ্ছি। যেমন চাল, ডাল, আটা এগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, এটি আমরা বেশি গ্রহণ করি। এখান থেকে স্পষ্টভাবে বলা যায় যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি প্রয়োজন। আর দেহের বৃদ্ধি প্রয়োজন আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য কোনগুলি? মাছ, মাংস, সিমের বিচি, বাদাম ইত্যাদি। দেখা যাচ্ছে যে চাল বা আটা, রুটির চেয়ে আমরা মাছ, মাংস তুলনামূলক কম খাই। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল আমাদের স্যারের জন্য, সাদাত স্যারের জন্য, সেটা হচ্ছে আমার যদি ভুল না হয় 35 কি 36তম বিসিএস দিকে একটা প্রশ্ন ছিল, নিচের কোনটিকে গরিবের প্রোটিন বলা হয়? ডালও ছিল, গরুর গোশত উল্লেখ করা ছিল। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রশ্নটা। এক্ষেত্রে প্রশ্নটা পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে একটা বিশাল একটা ডিবেট। কেউ বলছে গরিবের যেহেতু বলছে সেটার জন্য এটা ডাল হবে, আবার কেউ বলছে না প্রোটিন বেশি হচ্ছে গরুর মাংসে। এ ব্যাপারে আমাদের পরীক্ষার্থীরা কিভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন দ্রুত যদি সাদাত স্যার একটু আলোচনা করতেন। আসলে গরুর মাংস এবং ডাল দুটি আমিষ জাতীয় খাদ্য অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার। গরিবের মানে আমিষ জাতীয় মাংস বলা হয়, প্রোটিন বলা হয় খেসারির ডালকে। এবং এখান থেকে খেসারির ডাল সম্পর্কে আরো একটি প্রশ্ন আসে, ডালকেই বলা হয় কারণ এই ডালের মধ্যে থেকে খেসারির ডাল একটি উদাহরণ। এখান থেকে একটি প্রশ্ন আসে যে খেসারির ডালে কোন ধরনের রোগ হয়? ল্যাথারিজম।
আর মসুরির ডাল যেহেতু এখানে আমিষের পরিমাণ বেশি রয়েছে, তাই মসুরির ডালকে গরিবের প্রোটিন বলা হয়। কারণ গরিবরা যারা, এরা তাদের দৈনন্দিন আয় দিয়ে নিত্য নৈমিত্তিক ব্যাপারের ক্ষেত্রে মাংস খাওয়া তাদের ক্ষেত্রে সম্ভবপর হয়নি। এই জন্য বলা হয় যে মসুরির ডালেই বা ডালেই গরিবের প্রোটিন। অবাস স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। রফিক স্যার যদি একটু বলতেন, আমাদের এলাকায় যখন নতুন নতুন ইলেকট্রিসিটি চলে আসে, আমরা নতুন করে বিশেষ করে ফ্যান টেন, আমরা খুব ছোট থাকতে আমরা যখন হঠাৎ করে খুব জোরসে ফ্যান চালাতাম, আমাদের উৎসাহ থাকতো নতুন একটা জিনিস। আবার হয়তো আত্মীয় স্বজনের মহিলারা এসে দৌড় এসে তাড়াতাড়ি স্পিডটা স্লো করে দিত। মানে স্পিড বেশি হলে ইলেকট্রিসিটি বিল বেশি আসবে, স্পিড যদি কম হয় তাহলে ইলেকট্রিসিটি বিল স্লো আসবে। আসলে ফ্যান জোরে চালানোর সাথে বিল বেশি আসার কম আসার বা বিদ্যুতের ইউনিট কম বেশি খরচের কোনো সম্পর্ক আছে কিনা, এটা নিয়েও কিন্তু বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। রফিক স্যার। চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় আসে এবং আমরা বাস্তবে আসলে সায়েন্সের অনেক বিষয় আছে যেগুলোকে আগে মনে করা হতো যে ব্যাপারটা এইভাবে ঘটে। তো সায়েন্স তো একদিনে আসেনি। সায়েন্স প্রথমে রেগুলেটর দিয়েই তো আমরা ফ্যানটাকে বাড়াই এবং কমাই। যদি রেগুলেটর না থাকে তাহলে কিন্তু ফ্যান যদি ডাইরেক্ট হয় তাহলে কিন্তু ফ্যানকে কন্ট্রোল করা যাবে না, এটা এর গতিতে চলতে থাকবে। তাহলে রেগুলেটর যেটা, সেটা হচ্ছে ফ্যানের গতি কমায়, বাট ফ্যানের মধ্যে যে পরিমাণ ইলেকট্রিসিটি দরকার হয় সে পরিমাণ ইলেকট্রিসিটি কিন্তু যায়, যার ফলে ফ্যানের গতি বাড়ুক বা কমুক, রেগুলেটর শুধুমাত্র ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফ্যান দ্রুত ঘুরুক, ইলেকট্রিসিটি কিন্তু সমান খরচ হচ্ছে এবং বিল কিন্তু সমানই আসতেছে। সুতরাং দৌড়ে এসে ইলেকট্রিসিটি বিল কমানোর জন্য যদি কেউ এখনো রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড কমিয়ে দেন, তারা আজকে থেকে এটা করবেন না। কারণ হচ্ছে আপনি কম বাতাস খেলেও আপনার যেই টাকা দিতে হবে, বেশি বাতাস খেলেও আপনাকে সেই টাকা দিতে হবে। ধন্যবাদ ওবায়দ স্যারকে। আপনি বলেন যে সেখানে জোরে বা আস্তের মধ্যে কোনো পার্থক্য করে না। এখন একটা প্রশ্ন, সেটা আসলে কিভাবে এটা এনজয় করা উচিত সাধারণ যারা সিটিজেন যারা আছে? এটা কি আসলে জোরে থাকলে কি শরীরের জন্য মানে কি ভালো মন্দ কোনো ডিফারেন্স কি ঘটে? জোরে বা মডারেট মধ্যম মানের থাকা, এই বিষয়ে কি কোনো প্রভাব পড়ে আসলে মানুষের শরীরে বা বডিতে বা মনে কোনো ধরনের প্রভাব? আসলে এইভাবে শরীরে সরাসরি কোনো প্রভাব পড়ে না, এটা ডিপেন্ড করতেছে তার চাহিদার উপরে। সে যদি বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে ফ্যানের স্পিড বাড়ায় কমায়, সেটা হচ্ছে ভুল পদ্ধতি। তার কতটুকু বাতাস দরকার সেটার উপর ডিপেন্ড করে। একজন দেখা যাচ্ছে যে বসন্তকালে শীত যখন চলে যাচ্ছে, গরম যখন আসতেছে, তখন অনেকেই কিন্তু ল্যাপ বা কম্বল মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে দেয়। আবার শীত যখন আসা শুরু করে তখনও কিন্তু এই ঘটনাটা ঘটে। আর যখন প্রচন্ড গরম পড়ে তখন মানুষ যে স্পিডে ফ্যান ঘুরে, মানুষ চায় যে আরো স্পিডে ঘুরুক, তখন কিন্তু ওই স্পিডও মানুষকে এই কারণে এটা আসলে ডিপেন্ড করতেছে গ্রাহকের চাহিদার উপরে, তার কতটুকু দরকার। তবে ফ্যানের বাতাস যদি মানে কম ঘুরানো বা কম স্পিডে দিয়ে যদি হয়ে যায় তাহলে বেশি স্পিড না দেওয়াটাই ভালো। আচ্ছা, আমার মনে হয় যারা শুনছেন তারা, এটা হচ্ছে শুধু পরীক্ষার জন্য নয়, আমরা এমনিতেও আসলে আমাদের সহন ক্ষমতাও তো বাড়ানো উচিত। এদিক থেকে সাধারণ সেন্স থেকে বলা হয়, মনে করা হচ্ছে যে সেটা হচ্ছে মডারেট থাকাটাই হচ্ছে ভালো। এখন আমি একটু রফিক স্যারকে আরেকটা প্রশ্ন করতে চাই। ওজন এবং ভর এরকম দুইটা টার্মের সাথে আমরা পরিচিত। আমি দুইটাকে একই জিনিস মনে করি। আসলে কি দুইটা জিনিস একই? তাহলে আলাদা আলাদা শব্দগুলো থাকবে কেন? ভর এবং ওজন দুইটা কি একই জিনিস নাকি কোনো পার্থক্য আছে? রফিক স্যার। ধন্যবাদ ওবায়দ স্যার, এটাও আরেকটা চমৎকার প্রশ্ন এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত প্রশ্ন। আমরা সাধারণত এবং ওজনকে একই জিনিস মনে করি, যে যার এটার ভর এত সুতরাং এটার ওজন এত, এবং আমরা ভর কথাটা না বলে অধিকাংশ সময় ভরকে ওজন হিসাবে বলি যে এটার ওজন কত। আসলে আমি জানতে চাচ্ছি ওটার ভর কত, কারণ আমি জানি না যে ভর আর ওজনের মধ্যে এক পার্থক্য আছে। অ্যাকচুয়ালি ভর আর ওজনের মধ্যে একটা বড় পার্থক্য আছে। বস্তুর ভর হচ্ছে
বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, অর্থাৎ কি পরিমাণ বস্তু আছে, ওই বস্তুটা কি পরিমাণ আছে। এবং এটা একটা মৌলিক ব্যাপার, অর্থাৎ ভর পৃথিবীতে যা হবে, একটা বস্তুকে যদি আমি অনেক দূরে নিয়ে যাই, চাঁদে নিয়ে যাই বা অন্য কোনো জায়গায় নিয়ে যাই, তাহলে তার ভর কিন্তু অপরিবর্তিত থাকবে। আর ওজনটা হচ্ছে ভরের সাথে, যখন আমরা অভিকর্ষজ ত্বরণ, যারা নিউটনের গতিসূত্র বা সায়েন্সের এই গতি চ্যাপ্টারটা, মহাকর্ষ অভিকর্ষ ব্যাপারে যাদের আইডিয়া আছে, বুঝবেন যে অভিকর্ষজ ত্বরণ বলে একটা ব্যাপার রয়েছে। এটা আমি এখানে ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেই ত্বরণের নাম হচ্ছে, আমরা জি দ্বারা ইংরেজির স্মল, পৃথিবী কোন বলে, কতটুকু বলে নিজের দিকে টানতেছে। আমরা জানি নিউটনের সেই আপেল গাছ থেকে আপেল পড়ার গল্প আমরা সবাই জানি, সেটা রিপিট করার দরকার নেই। তো সেখান থেকে আমি একটু বলি যে উপরে এত শূন্য জায়গা থাকতেও আপেল কিন্তু নিউটনের সামনে এসে পড়ছে। কেন? কারণ হচ্ছে পৃথিবী তার আওতার মধ্যে যে বস্তু রয়েছে সবাইকে নিজের দিকে টানে। এখন আমরা কোনো একটা ভর, 5 কেজি ভরের বা 10 কেজি ভরের একটা বস্তুকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে একটু উপরে রাখবো, সেই বস্তুটার উপরে পৃথিবীর একটা টান থাকবে। তাহলে বস্তুর ভরকে যদি আমরা এম দ্বারা ডিনোট করি, অর্থাৎ এম দ্বারা, স্মল এম দ্বারা প্রকাশ করি, এই বস্তুটাকে পৃথিবী যে বলে টানতেছে নিজের দিকে, এই টান এবং বস্তুর ভর দুটোর গুণফল হচ্ছে তার ওজন। অর্থাৎ ভরের সাথে যদি আমি অভিকর্ষ ত্বরণের গুণ করি তাহলে হবে ওজন। এবং বস্তুর ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আমরা যদি দুটো সংখ্যাকে গুণ করি তাহলে তার ফলাফল কি হবে? একটা নির্দিষ্ট ফলাফল হবে। এখন ওই দুটো সংখ্যার একটা সংখ্যার মান যদি আমরা বিভিন্ন সময় চেঞ্জ করি তাহলে ফলাফলটাও কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ বস্তুর ভর হচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য, ওই বস্তুর মধ্যে কি পরিমাণ রয়েছে ওই বস্তুটা সেটা। আর ওজন হচ্ছে ওই বস্তুটাকে পৃথিবী যে বলে টানছে সে বল, দ্যাট মিনস 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি এর মানের সাথে যদি আমি বস্তুর ভরকে গুণ করি তাহলে হবে সেটা ওজন। তাহলে ভর আর ওজন যে এক না, এটা কিন্তু ক্লিয়ার। অনেক 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 ধন্যবাদ রফিক স্যার। আপনারা দুজনই, আমার যদি ভুল না হয়, আমাদের বাংলাদেশে একজন শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানীর সংস্পর্শে আসার সুযোগ হয়েছিল আমাদের আজকে রফিকুল ইসলাম এবং এস.এম. শাহাদত দুজনেরই, এবং আমারও খুব প্রিয় একজন শিক্ষক, কথার সুযোগ পেলে শোনার চেষ্টা করতাম। 33তম বিসিএস পরীক্ষায় তাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, একজন পদার্থবিজ্ঞানী আমাদের প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম স্যার সম্পর্কে। আমরা বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনার শুরুতেই প্রশ্ন করেছিলাম, আমাদের সম্ভবত শাহাদাত স্যারকে প্রশ্নটা করেছিলাম। বিগ ব্যাং থিওরি এটা হচ্ছে এই মহাবিশ্বের কিভাবে উদ্ভব হয়েছে সেই বিষয়ে আলোচনা ছিল বলে আমরা জানি। এবং দ্য আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স নামের আরেকটি বই লিখেছেন এবং সেটা বিশ্বে খুব সমাদৃত হয়েছে বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলামের। বিগ ব্যাং থিওরি এবং দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স, এই দুইটার মূল ডিফারেন্সটা কোন জায়গায় রফিক স্যার যদি বলতেন। অ্যাকচুয়ালি দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, ডক্টর জামাল নজরুল ইসলাম, যিনি বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমি একটু এক্সট্রা বলি তার ব্যাপারে, যে আমাদের সমস্যা হচ্ছে যে কে কতটা সেঞ্চুরি করেছে, হ্যাঁ, কে কত ভালো গায় তাকে আমরা চিনি, কিন্তু পৃথিবীর সেরা একজন বিজ্ঞানী যাকে ওয়ার্ল্ড ওয়াইড সব মানুষ চিনে, বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, তাকে কিন্তু আমরা চিনি না। তার বই তো পরের কথা। সে হচ্ছে আন্তর্জাতিক মানের একজন বিজ্ঞানী, এবং তার যে লেখা বইটা দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এটা আর স্টিফেন হকিং এর যে বইটা, দুটো আসলে কাছাকাছি তথ্য দিয়েছে, একই রকম তথ্য দিয়েছে। এবং স্টিফেন হকিং এর বইয়ের চাইতে আমাদের জামাল নজরুল ইসলাম স্যারের যে বইটা আছে সেটা আরো চমৎকার ভাবে এবং গ্রহণযোগ্য ভাবে ব্যাখ্যা দিয়েছে। কিন্তু সম্ভবত স্টিফেন হকিং এর বইটা বোধহয় আগে প্রকাশিত হয়েছিল, রাইট?
আগেই প্রকাশিত হয়েছিল, যেমন আমাদের রেডিও কে আবিষ্কার করে, সেরকম আমাদের তথ্য থাকে কিন্তু আমরা আগে প্রকাশ করতে পারি না। আমাদের সমস্যাটা হচ্ছে এখানে। এবং এই জায়গায় স্টিফেন হকিং নোবেল পুরস্কার উইন করেছিলেন পদার্থবিজ্ঞানে। জি, এই জায়গায় স্টিফেন হকিং নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু ডক্টর জামাল নজরুল ইসলাম যদি বাংলাদেশের মতো যেখানে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয় না, যেখানে একজন বিজ্ঞানীকে সাধারণ মানুষ চিনে না, মূল্যায়ন করতে পারে না, সেরকম একটা দেশে যদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানীও হয়, আগেও যদি তত্ত্বটা দিয়ে থাকে, তাহলে তার প্রকাশটা পরেই হওয়া উচিত এবং তার নোবেল না পাওয়াই উচিত, এবং সেইভাবেই ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তার সম্পর্কে আমাদের যারা শুনছেন তাদেরকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র ঘটনা ভাই বোন দুইজন প্রফেসর এমেরিটাস হয়ে আছেন, খুব সম্মানজনক, যারা এটা হায়ার এক্সেলেন্স এর জন্য তারা পেয়ে থাকেন। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এটা দেওয়া হয়, খুবই সিনিয়র যারা অনেক বেশি কন্ট্রিবিউশন করেন তাদেরকে। প্রফেসর জামান নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস হয়েছিলেন, এবং প্রফেসর জামান নজরুল ইসলামেরই আপন বড় বোন, আমি নামটা ঠিক এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, আমি দুঃখিত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রফেসর এমেরিটাস করেছেন। এটা একটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ঘটনা, একই ফ্যামিলির দুইজন। আমি একটু আমাদের স্যারকে এটা প্রশ্ন করতে চাই, শাহাদাত স্যারকে, সেটা হচ্ছে আমরা তো সবসময় পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত, এবং যারা সাঁতার জানি তাদের কাছে তো এটা খুব মানে ভালো লাগে যে আমরা পুকুরে নদীতে সাঁতরাই। কিন্তু বিসিএস পরীক্ষায় আমরা অনেকবার একটা প্রশ্ন দেখেছি, বিসিএস পরীক্ষা এবং পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নে, সেটা হচ্ছে সাঁতার কাটা কোথায় সহজ, এবং উত্তরটা পায় সমুদ্রে। এবং আমার প্রশ্ন হচ্ছে সমুদ্রে সাঁতার কাটা সহজ হওয়ার কারণ কি? শাহাদাত স্যার। শাহাদাত স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কোথায় সাঁতার কাটা সহজ, প্রশ্নটি মনে হয় এরকমই ছিল, আমি যতটুকু শুনতে পেয়েছিলাম। সমুদ্রে সাঁতার কাটা সহজ কেন, এই বিষয়টি আসলে আমাদের পুকুর, নদী বা খাল বিলের পানির তুলনায় সমুদ্রের পানির ঘনত্ব বেশি। এই ঘনত্ব বেশি হওয়ার কারণে এর প্লবতা বেশি। আমরা যদি একটু, যেমন আর্কিমিডিস সম্পর্কে আমরা ভৌত বিজ্ঞানের উন্নয়নে জেনেছি, তিনি লিবারের নীতি বা প্লবতার নীতি এ বিষয়ে আবিষ্কার করেছেন বা এই বিষয়ে মতামত দিয়েছেন। এই প্লবতা হলো যে পানির ঊর্ধ্বমুখী চাপ, যে পানির ঘনত্ব বেশি তার ঊর্ধ্বমুখী চাপটা বেশি থাকে। যেহেতু সমুদ্রের পানির ঘনত্ব পুকুর, নদী বা খাল, বিল, ঝিলের চেয়ে ঘনত্ব বেশি, তাই এর ঊর্ধ্বমুখী তাপটাও বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা বা ভেসে থাকা সহজ, তুলনামূলক পুকুর, নদীর পানির চেয়ে সহজ। এবং সমুদ্রের পানিতে নানা ধরনের মিশ্রণ থাকে, যেমন লবণ, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের বিভিন্ন ধরনের খনিজ মিশ্রণও রয়েছে। এজন্য সমুদ্রের পানির ঘনত্ব বেশি। ধন্যবাদ। এটি হলো মূল কারণ যে সমুদ্রের পানির ঘনত্ব বেশি এবং ঊর্ধ্বমুখী চাপ রয়েছে। একটু রফিক স্যার যদি বলতেন, সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? সমুদ্রের গভীরতা, কিন্তু ঘনত্ব সম্পর্কে বলেছেন ঘনত্ব বেশি বলেই আমাদের সাঁতার কাটাটা সহজ, যেহেতু এটা উপরের দিকে আসে পানিটা। রফিক স্যার যদি বলতেন সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম। আধুনিক সময় সমুদ্রের গভীরতা মাপার জন্য বা পানির নিচে কোনো ডুবোজাহাজ রয়েছে কিনা বা কোনো কিছু রয়েছে কিনা, এগুলোর জন্য অনেক আধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা সেই পুরোনো আমলে এখনো সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য ফ্যাদোমিটারের কথা বলি। এটা ফ্যাদোমিটার হবে। আমাদের দেশে যেহেতু বিজ্ঞান 10 বছর 15 বছর পরে আসে, সুতরাং বা 20 বছর পরে আসে, আজকে আমেরিকায় যেটা চলে আসে, আমি যেমন আন্তর্জাতিক একটা জার্নালে যেই তথ্যটা আমি পাবো, সেই তথ্যটা যদি আমার সবচেয়ে বড় রেফারেন্স আমার 9-10 এর বইয়ে যদি আমি খুঁজি, তাহলে দেখবো যে আজ থেকে 8 থেকে 10 বছর আগের তথ্য, সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমাদের এটা ফ্যাদোমিটার থাকে, আসলে ফ্যাদোমিটারই হবে। আর সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য বা কুয়ার গভীরতা নির্ণয়ের জন্য আরেকটা আছে পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শব্দের প্রতিধ্বনি। তো দুটোই থাকতে পারে, যেভাবে থাকে পরীক্ষার্থীরা অপশন থেকে সেভাবে চুজ করে নিবে।
আচ্ছা, একটু আমরা প্রায় পরীক্ষায় বিজ্ঞানের প্রশ্নে প্রায় একটা প্রশ্ন দেখা যায়, এটা শুধু বিজ্ঞানে বললে ভুল হবে, এটা জেনারেল নলেজের প্রশ্ন আমরা বলতে পারি, সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এটার উপরে সারা বিশ্বে অনেক বেশি ফোকাস, অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি বলতে কি বোঝায় রফিক স্যার? অ্যাকচুয়ালি নবায়নযোগ্য, আমরা যদি নবায়ন কথাটা এই বাংলা শব্দটার অর্থ বুঝি তাহলে কিন্তু আমাদের আর সায়েন্স বোঝার দরকার নেই। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ যেই জ্বালানিটাকে আমরা ব্যবহার করলে যেটা শেষ হওয়ার সম্ভাবনা নেই, আমরা নতুন ভাবে প্রতিদিন ব্যবহার করতে পারবো। নবায়নযোগ্য জ্বালানিটার সবচেয়ে বড় উৎস হচ্ছে বা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সূর্য। আমরা দেখেন সূর্য থেকে যে তাপ এবং যে আলো পাই সেটাকে কিন্তু আমরা যত ব্যবহার করি সেটা কিন্তু শেষ হবে না। তো এই সেন্সটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি, যে জ্বালানিটা বারবার ইউজ করা যায় বা যেটা শেষ হবে না, সেটাই হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। আর আমার যদি কোনো একটা সোর্স থেকে আমি কোনো জ্বালানি বা কোনো শক্তি গ্রহণ করি, যে সোর্সটা একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, সেটা অনবায়নযোগ্য জ্বালানি হবে। ধন্যবাদ ওবায়দ স্যারকে। এর জন্য আমাদের রফিক স্যার যদি বলতেন, সেটা হচ্ছে আমাদের মোটর আর ডায়নামো, এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে ডায়নামো, এই দুটার মধ্যে কোনো পার্থক্য কি আছে? এক্স্যাক্টলি, চমৎকার কোশ্চেন। মোটর আর ডায়নামো আমরা অনেক সময় একই রকম মনে করি, অথবা কোনটা কি কাজ করে সেটা ভুলে যাই। একটা হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আরেকটা হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামোটা হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি যে ডায়নামো থেকে বিদ্যুৎ পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়? ডায়নামোটাকে ঘোরাতে হয়, ডায়নামোর চাকাটাকে বা ডায়নামোটাকে ঘোরাতে হয়। এই ঘূর্ণনের ফলে সেখানে ঘর্ষণ হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে ডায়নামো হচ্ছে এমন একটা যন্ত্র যেটা যান্ত্রিক শক্তিকে, অর্থাৎ সেটাকে আমি কোনো কিছু দিয়ে ঘোরাবো, ঘোরানোর ফলে সেটা বিদ্যুৎ উৎপাদন করবে, অর্থাৎ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে। আর মোটরটা আমরা অ্যাভেলেবেল দেখি আমাদের চারপাশে। সেই মোটরটা হচ্ছে আপনার তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে। যেমন আমরা আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটাও আমরা কি দেখতেছি? তড়িৎ শক্তি। বিদ্যুৎ বন্ধ করে দিলে কিন্তু ফ্যান ঘুরবে না, অর্থাৎ তড়িৎ শক্তি তারের মাধ্যমে এসে ফ্যানটাকে ঘুরায়, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে মোটর হচ্ছে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিকে মানে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর ডায়নামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু সাদাত স্যার কাছ থেকে জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষার একটা কালচার দেখা যায়। আমরা আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, বিজ্ঞানের যে কোনো পরীক্ষার বিজ্ঞান প্রশ্নে একটা কালচার থাকে, সেটা হচ্ছে কালচার নিয়ে প্রশ্ন হওয়া। এপিকালচার, এবিকালচার, সেরিকালচার, এই বিষয়গুলো আসলে কি, যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ অভয় স্যারকে। আসলে আমরা যদি জীববিজ্ঞানের দিকে মানে আমাদের প্রথমে যদি বিজ্ঞানের সিলেবাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে জীববিজ্ঞান থেকে বিজ্ঞানের যে 15 মার্কের সিলেবাস রয়েছে, তা থেকে 5 মার্কের প্রশ্ন আছে জীববিজ্ঞান থেকে, 5 মার্ক আসে রসায়ন বিজ্ঞান, এবং সর্বশেষ 5 মার্ক হলো আধুনিক বিজ্ঞান থেকে। এখানে অভয় স্যার যে প্রশ্নটি করেছেন এটি জীববিজ্ঞানের অংশের। জীববিজ্ঞানকে তাদের জীবের ধরন অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। এটিও বিসিএস সহ চাকরির বিভিন্ন পরীক্ষা এসেছিল যে জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানকে কোন 2টি ভাগে ভাগ করা হয়। একটি হলো উদ্ভিদ বিজ্ঞান, আরেকটি হলো প্রাণী বিজ্ঞান অর্থাৎ বোটানি ও জুলজি। এবং জীবের কোন দিক আলোচনা করা হবে এর উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে আবার 2টি ভাগে ভাগ করে। একটি হলো ভৌত জীববিজ্ঞান, আরেকটি হলো ফলিত জীববিজ্ঞান। স্যার যে প্রশ্নটি করেছেন এটি ফলিত বিজ্ঞানের একটি অংশ। এখানে আমাদের পরীক্ষার্থী বন্ধুগণ একটা জিনিসই ভুল করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এপিকালচার এবং এবিকালচার। এপিকালচার বলতে মৌমাছি, এখানে একটু বানান খেয়াল করতে হবে যে একটা হলো এপি প, এই যে এপি এটা হলো মৌমাছির চাষবিদ্যা, এবং আরেকটা হলো এবি, বি মানে এবিস, এবিস হলো পাখি। এবিস থেকে এপি কালচার, কালচার অর্থ চাষ, এক্ষেত্রে এবিস থেকে এবিস কালচার বা এবি কালচার আছে। এই এবি কালচার মানে পাখি পালন বিদ্যা।
এখানে পরীক্ষার্থী বন্ধুরা শুধু এইটাই ভুল করার সম্ভাবনা বেশি যে এপি এবং এবি। এপি হলো মৌমাছি চাষ, অর্থাৎ এপি কালচার হলো মৌমাছি চাষবিদ্যা এবং এবি কালচার হলো পাখিবিদ্যা। আর স্যার যেটা বলেন সেরিকালচার হলো রেশম চাষবিদ্যা। তাছাড়া আরো একটি প্রশ্ন আসে যে মৎস্য চাষবিদ্যাকে কি বলা হয়, সেটা হলো পিসিকালচার। আমরা যেমন ফিশ এখান থেকে ফিশ, হ্যাঁ পিসিকালচার, এই পিসিকালচার হলো মৎস্যবিদ্যা। এই তার মানে কালচার হচ্ছে, বেশি এসে থাকে। কালচার হচ্ছে মোট 4টা। না, কালচার আরো রয়েছে, লেক কালচার, যেমন লেক কালচার মানে লাক্ষা চাষ, তারপরে ছিরিম কালচার মানে চিংড়ি চাষ, পোরন কালচার মানে পোরন বা ছিরিম, এই দুইটি হলো চিংড়ি চাষ। তারপরে আছে আমাদের বয়েল পোল্ট্রি, যেটা হাঁস মুরগি। তার মানে এটা মনে রাখার জন্য তাহলে সবচেয়ে ভালো হচ্ছে যে ওই শব্দগুলোর মূল শব্দগুলো জানলে, তাহলে এই যে আপনি বললেন এপি এভি সেরি কখন হচ্ছে, মানে মূল শব্দগুলো জানলে তাহলে এই উত্তরটা করা সহজ হয়ে যায়, রাইট? সহজ হয়ে যায়, জি জি। আচ্ছা, কনফিউশন শুধু দুইটা প্রশ্নই থাকে, এবি এবং এপির মধ্যে। এপির মধ্যে বেশি হয়। রফিক স্যারকে একটু প্রশ্ন করতে চাই, সময়ের গুরুত্বপূর্ণ একটা বিষয়, জানি না পরীক্ষা আমাদের বন্ধুরা পাবেন কিনা, সেটা হচ্ছে করোনা কি? সরি স্যার, করোনা কি? করোনা বর্তমান সময়ে এক্স্যাক্টলি করোনা হচ্ছে ভাইরাস। বর্তমান সময় সবচেয়ে আলোচিত, সমালোচিত এবং আতঙ্কিত বিষয়ের নাম হচ্ছে করোনা। করোনা ভাইরাস কি এককোষীয় নাকি অকোষীয় জীব? এরকম একটা প্রশ্ন। ভাইরাস মূলত অকোষীয় জীব। অকোষীয় বলা হয় এই কারণে যে তার কোষটা পূর্ণাঙ্গ না। একটা কোষের মধ্যে, একটা প্রাণী বা উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস থাকে, গোলজি বস্তু থাকে, এরকম অনেকগুলো অঙ্গাণু থাকে। তো পূর্ণাঙ্গ কোষ কাকে বলা হয়? যার ভিতরে ম্যাক্সিমাম অঙ্গাণুগুলো রয়েছে তাকে পূর্ণাঙ্গ কোষ বলা হয়। আর যার মধ্যে ম্যাক্সিমাম অঙ্গাণুগুলোই নাই, শুধু আরএনএ ডিএনএ যেগুলা মূল উপাদান সেগুলো দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, বা আরো দুই একটা কিছু আছে, অর্থাৎ অপূর্ণাঙ্গ কোষকেই বলা হয় অকোষ। তাহলে ভাইরাসের কোষটা হচ্ছে পূর্ণাঙ্গ কোষ না, এটা একটা অকোষীয়। একটু শাহাদাত স্যার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে বিলিরুবিন কিসে তৈরি হয়, কিসে জমা হয়? বিলিরুবিন, শাহাদাত স্যার কি শুনতে পাচ্ছেন? শাহাদাত কি আমার প্রশ্নটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ আপনি বলেন বিলিরুবিন কিসে তৈরি হয়, কিসে জমা হয়? সম্ভবত এটা যদি এক কথায় বলি তাহলে বলবো যে বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং জমা হয় পিলিহাতে। এখানে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর সাথে আরো একটি প্রশ্ন বলে রাখি যে গত আমার যতটুকু মনে পড়ে মেবি 36তম বিসিএস পরীক্ষায় এই বিলিরুবিন ছাড়াও আরেকটি প্রশ্ন এসেছিল যে রক্তকণিকা কোথায় জমা হয়, রক্ত কোথায় জমা হয়, এরকম একটি প্রশ্ন এসেছিল। যেহেতু স্যার বিলিরুবিনের কথা বললেন যে কোথায় তৈরি হয়, বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং জমা হয় পিলিহাতে, তেমনি রক্তকণিকা বা রক্ত সঞ্চিত থাকে বা জমা থাকে এই পিলিহাতেই, কিন্তু তৈরি হয় লাল অস্থিমজ্জায়, অর্থাৎ লাল অস্থিমজ্জায় রক্তকণিকা তৈরি হয়, কিন্তু জমা থাকে পিলিহাতে। পিলিহাতে শুধু বিলিরুবিন নয়। আচ্ছা, ধান গাছ কোন ধরনের উদ্ভিদ রফিক স্যার? আমি অ্যাকচুয়ালি উদ্ভিদকে যদি অনেকগুলা ভাগে ভাগ করা যায়, উদ্ভিদকে তাদের আমরা দেখতে পাই যে কোন উদ্ভিদ অনেক বড় হচ্ছে শাখা পোশাকা নিয়ে, আর কোন কোন উদ্ভিদ সামান্য ঝোপঝাড় দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে কোন কোন উদ্ভিদ দীর্ঘ বছর বেঁচে থাকে, একটা মানুষের চাইতেও বহু বহু বছর বেঁচে থাকতে পারে। আবার কোন উদ্ভিদ এই বছরেই জন্মায় এবং 1 বছর পরে উদ্ভিদটা মারা যায়। এইভাবে উদ্ভিদকে যদি আমরা ভাগ করি, অনেকগুলো ভাগে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমি যদি সংক্ষেপে বলি যে পিএসসি যেভাবে কোশ্চেন করে এবং যেভাবে অপশন গুলো দেওয়া হয়, সেখানে হচ্ছে এটা একটা বিসিএস পরীক্ষায় এসেছিল যে ধান গাছ হচ্ছে ঘাস উদ্ভিদ, ঘাস জাতীয়, এবং এগুলো হচ্ছে 1 বর্ষীয় উদ্ভিদ, অর্থাৎ 1 বছর বাঁচে। জন্ম হওয়ার পরে 1 বছর পরে ফল দিয়ে তারা মারা যায়। ধন্যবাদ ওবায়দ স্যার, চমৎকার কোশ্চেন ছিল। ধন্যবাদ। শারমিন একটা প্রশ্ন করেছে, রফিক স্যার যদি জবাব দিতেন, সেটা হচ্ছে রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় এটার নাম কি? গামা রশ্মি নাকি রঞ্জক রশ্মি? দুইটা বিসিএস পরীক্ষা এসেছিল প্রশ্নটা।
এটা একটা ভালো কোশ্চেন এবং বিতর্কিত কোশ্চেন। এই কোশ্চেনের বিতর্ক আমি বিভিন্ন জায়গায় দেখেছি। আমাদের আগের সময় যে টেলিভিশন গুলো ছিল আর এখন যে টেলিভিশন রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতে পাই। আগে টেলিভিশন গুলো কিন্তু পিছনের দিক দিয়ে বিশাল একটা মানে বাক্সের মতো ছিল, একটা বক্স ছিল। আর এখনকার টেলিভিশন গুলো কিন্তু ফ্ল্যাট, পিছনে কোনো বক্স নেই, দুইটার টেকনোলজিও ভিন্ন। তো যাই হোক, আগে যে টেলিভিশন গুলো ছিল সেখান থেকে মূলত এক্স রে বের হয়, এবং এখন আমি যদি বলি মূলত এখান থেকে এক্স রে বের হয়। গামা রশ্মি এবং এক্স রের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে গামা রশ্মি আসে একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে। গামা রশ্মি আসে একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে। আমি একটু ভেঙে বলতেছি যাতে পরীক্ষার্থী যারা আছেন তারা জিনিসটা মুখস্থ না করে একটু বুঝতে পারেন। গামা রশ্মি আসে নিউক্লিয়াস থেকে, আর এক্স রে আসে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থেকে। কোনো বস্তুর উপর যদি দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন হিট করে তাহলে সেইখান থেকে একটা অজানা রশ্মি বের হয়। এই অজানা রশ্মি বের হওয়ার কারণে বিজ্ঞানী রনজেন্ট কিন্তু এটা আবিষ্কার করেছেন। এটাও কিন্তু আসে পরীক্ষায় যে এক্স রে কে আবিষ্কার করেন। বিজ্ঞানী রনজেন্ট এটার নাম খুঁজে পায় নাই, তো আমরা নাম খুঁজে না পাইলে কি করি, এক্স ওয়াই জেড দিয়ে দিই বা ক খ গ দিয়ে দিই, তো এটার নাম রাখছে এক্স রে। কিন্তু আমরা যারা বাঙালি আছি আমরা কিন্তু একটু বিজ্ঞানীদের কি বলে একটু সম্মান দিয়ে, এই জায়গাটা একটু সম্মান দিয়ে আমরা কিন্তু এটাকে রঞ্জন রশ্মি বলি, মানে রনজেন্ট থেকে রঞ্জন। এখন যে জিনিস যে আগে এটা মনে করা হতো যে এখান থেকে গামা রশ্মি আসে, এবং গামা রশ্মি এবং এক্স রে অনেকগুলো প্রপার্টিজ মিল রয়েছে। কিন্তু আমরা যখন বিসিএস পরীক্ষা দিয়েছি তখনও বিভিন্ন গাইড বইয়ে বিভিন্ন বইয়ে আমরা দেখেছি যে এটা গামা রশ্মি। অ্যাকচুয়ালি এটা গামা রশ্মি হবে না, এটা রঞ্জন রশ্মি বা এক্স রে হবে। আচ্ছা, একটু ইয়া কি বলবেন আমাদের শাহাদাত স্যার আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। শাহাদাত স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শাহাদাত স্যার, আমাদের এই যে করোনা রোগের সময় বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা শুনে আসছি যে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনায় রোদ পোহাতে হবে, মানে ভিটামিন ডি যাতে শরীরের ভিতরে যুক্ত হয়, সেজন্য ভিটামিন ডি করোনা থেকে মুক্তির জন্য বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। এটার কারণটা কি? ভিটামিন ডি আমাদের শরীরে কি কাজটা করে আসলে? শাহাদাত স্যার বা রফিক স্যার কেউ একজন যদি উত্তর করতেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভিটামিন ডি শরীরে কিসের কাজ করে? আসলে দেখা যাচ্ছে যে আমরা যে খাদ্য পুষ্টি বিজ্ঞানে যদি খাদ্য পুষ্টির দিকে একটু লক্ষ্য করে দেখা যাবে যে সেখানে ভিটামিন অংশে ডি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিটামিন ডি শরীরের আমিষের ঘাটতি পূরণও ব্যবহার হয়ে থাকে। যেমন অনেক সময় বলা হয় যে শরীরে যে শিশুদের যে কোয়াশিয়ারকর বা মেরাসমাস রোগ হয়, এটি ভিটামিন ডি এর অভাবে বা আমিষের অভাবে হয়ে থাকে। এখন যেহেতু করোনা এটার সঠিক মানে এটা চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত ওভাবে আবিষ্কার হয়নি, তবে যারা এটা নিয়ে গবেষণা করছেন অনেকে বলতেছেন যে সচেতনতা এবং ভিটামিন ডি খাওয়ার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। আসলে আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের সচেতনতামূলক যে নিয়ম কানুন রয়েছে সেগুলা গ্রহণের সাথে সাথে ভিটামিন খেয়ে যাতে আমাদের শরীরের ইমিউনিটি অর্থাৎ কার্যক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এই জন্যই ভিটামিন ডি গ্রহণ করার জন্য বারবার বলা হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আমি একটু আমাদের রফিক স্যারের কাছ থেকে জানতে চাচ্ছিলাম একটা প্রশ্ন। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার নাকি 18 ইঞ্চি, কোনটা? চমৎকার প্রশ্ন, এটাও আসে। যদি সেন্টিমিটার দিয়ে থাকে তাহলে, আর যদি ইঞ্চি দিয়ে থাকে হ্যাঁ, তাহলে এইটা নিয়ে একটা কনফিউশন আছে। বিভিন্ন সময় আমরা দেখেছি এই কনফিউশনটা। সেক্ষেত্রে এটা আপনার ইয়া হবে, ইঞ্চি হবে, সেন্টিমিটার হবে না।
18 ইঞ্চি হবে, রাইট? 18 ইঞ্চি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি পড়ে গেলাম 18 পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে এটা সেন্টিমিটারেও আছে, ইঞ্চিতেও আছে, কিন্তু ওইটা সেন্টিমিটারে না ইঞ্চিতে আছে, পড়ার সময় সেটা আমি খেয়াল করি নাই। আমি পড়ে গেছি 18, ওখানে গিয়ে পেলাম 18 ইঞ্চি 18 সেন্টিমিটার। এখন আমার জানা কোশ্চেনটাও কিন্তু ওইখানে ভুল। আর একটা পরীক্ষা হলে আমি যেহেতু 4বার বিসিএস প্রিলি রিটেন উত্তীর্ণ হয়ে ভাইবা দিয়েছি, সেক্ষেত্রে পরপর 4বার প্রিলি দেওয়ার পরে কখনোই মনে হতো না যে প্রিলিতে আসবে না, এটা মনে হতো যে যাদের নিবে আমি আছি, মানে এরকম একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে। আর আমি সবার উদ্দেশ্যে একটু বলে রাখি, আমি যখন 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিই ইউনিভার্সিটিতে, 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই এই ওবায়েদ স্যারের হাত ধরেই আমি কিন্তু বিসিএস এর প্রথম পার্ট নেই। এবং ওবায়েদ স্যার যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন এবং আমাদের বেসিক ক্লিয়ার করেছেন, ইউনিভার্সিটিতে আমি কেমিস্ট্রি পড়েছি, কেমিস্ট্রি পড়া দিয়ে তো আর বিসিএস হবে না, যারা আজকে শুনছেন সব জানেন, সবাই বুঝতেছেন। তো কেমিস্ট্রিতে আমি যতই ভালো হই, বিসিএস এর জায়গায় আমি যখন পদার্পণ করলাম তখন আমি জিরো। আমাকে এই জিরো থেকে যে প্রত্যেকটা পরীক্ষায় কনফিডেন্টলি টেকার মতো যে অবস্থানটা, যে মনোবলটা দিয়েছেন, সেটা কিন্তু ওবায়েদ স্যার। তো আমি যেহেতু 4বার টানা বিসিএস ভাইবা দিয়েছি, সেটার ব্যাকগ্রাউন্ডটাও, সেটার জন্য কার ক্রেডিট পাওয়া দরকার সেটাও আমি আজকে উল্লেখ করলাম। তো অনেক ধন্যবাদ রফিক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আমাদের যে প্রশ্নটা ছিল, আমি প্রশ্নটা আর একটু 18 ওই যে স্পাইনাল 18 ইঞ্চি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু পড়ার সময় এটা খুব গভীরভাবে পড়তাম। যে আসলে সায়েন্সের ক্ষেত্রে আপনি দেখবেন যে একক দিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। যেমন জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি পড়ে গেলাম 9.8, জি এর মান 9.8, আমার স্বপ্ন ভাসতেছে, বা পরীক্ষার হলে গিয়ে দেখলাম 9.8 দুইটা, একটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি যদি খেয়াল করে না পড়ি তাহলে কি হবে আমার? আর জানা প্রশ্ন না পারার বেদনা কিন্তু অনেক বেশি। একটা প্রশ্ন আমি কখনোই পড়ি নাই, সেটা আমি আনসার না করতে পারলে আমার খারাপ লাগবে না, কিন্তু একটা প্রশ্ন আমার জানা, কিন্তু সেটা আমি ওখানে গিয়ে যদি আনসার না করতে পারি, আমার এরকম অনেক হয়েছে যে বিসিএস প্রিলিমিনারি দিয়ে আসছি, আমি যেই মার্কস পাবো আমি সেফ জোনে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা জানা প্রশ্ন আমার ভুল হয়ে গেছে, ওটার জন্য কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল। এই জন্য একটু খেয়াল করে পড়তে হবে যাতে জানা প্রশ্ন ভুল না হয়। এটা হচ্ছে ইঞ্চি হবে, সেন্টিমিটার না। জুলেখা খান, আপনি বলেছেন বদ্ধ করে ফ্রিজের দরজা খোলা রাখলে তাপমাত্রা কি ধরনের পরিবর্তন হয়? আমরা একেবারে শুরুতেই এই আলোচনাটা করেছি, আপনি একটু আমাদের আলোচনাটা রিপিট করে আবার যদি শুনে নেন আমাদের পেজ থেকে, তাহলে আমার মনে হয় আপনি জানতে পারবেন। ইমাম হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমি একটু আমাদের সাদেক স্যারের কাছ থেকে একটু জানতে চাই, তেজকাটাল একটা শব্দ আছে, তেজকাটাল মানে কি? ধন্যবাদ ওয়াইস স্যারকে। তেজকাটাল আসলে আমরা অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটি সম্পর্কে সবারই ধারণা রয়েছে, যে আমরা অমাবস্যা সম্পর্কে জানি এবং পূর্ণিমা রাতের চাঁদের আলোতে মানে ছাদে গিয়ে যদি একটু মন খুলে হাঁটা যায় খুবই ভালো লাগে। এই তেজকাটাল এবং মরা কাটাল দুইটা বিষয়, এই দুইটাই জোয়ার। আমরা জোয়ার ভাটার যে নাম শুনি, জোয়ার ভাটা থেকে একাধিকবার বিসিএস পরীক্ষা এসেছে এই তেজকাটাল সম্পর্কে, অর্থাৎ এই জোয়ার ভাটা সম্পর্কে। তেজকাটাল হলো অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে দেখা যাচ্ছে যে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করে। চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করার কারণে চন্দ্র ও সূর্যের আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এই যে প্রবল জোয়ারের সৃষ্টি হয়, এটাকে বলা হয় তেজকাটাল অথবা বরা কটাল। ইংলিশে বললে আমরা এটাকে বলতে পারি স্প্রিং টাইড। আচ্ছা, সাদেক স্যার একটা প্রশ্নের জবাব দেন। আমাদের এমএবি সাগর আলী, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি। একটা প্রশ্ন করেছে, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? এমএবি সাগর আলী প্রাণী জগতের উৎপত্তি ও বংশগতি ও সম্পর্ক বিদ্যাকে ইভলিউশন বলে। এটিও একটা বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এটিও একটি বিশেষ পরীক্ষা এসেছিল এবং অনেকে এখানে এই প্রশ্নটি ভুল করেছিল, এমনকি আমি নিজেও ভুল করেছিলাম। চমৎকার একটি প্রশ্ন, এটা ইভলিউশন।
ইভ্যালুয়েশন। থ্যাংক ইউ। রফিক স্যার, জীবাশ্ম জ্বালানি কিছুক্ষণ আগে বলেছিলেন নবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে, জীবাশ্ম জ্বালানি কি? এটা আমাদের আসলে মনির জীবাশ্ম হোসেন নামের একজন জ্বালানিটা আহ, আহ, প্রকৃতিতে যেমন হচ্ছে কোন একটা মানে পৃথিবী তো আসলে অনেক আগে সৃষ্টি হয়েছে, তো বিভিন্ন সময় মাটির নিচে বিভিন্ন প্রাণী উদ্ভিদ চাপা পড়ে গেছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। তো সেই যে চাপা পড়ে গেছে সেটা পৃথিবীর অভ্যন্তরে একটা নির্দিষ্ট তাপ এবং চাপের ফলে সেটা জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। এটাই মূলত জীবাশ্ম জ্বালানি। এটা অনেকগুলো ফর্ম আছে, বিভিন্ন ভাবে আমরা জীবাশ্ম জ্বালানি পাই। এবং আরেকটা আছে, এখান থেকে একটা প্রশ্ন হয় যে জীবন্ত জীবাশ্ম, এরকম একটা কোশ্চেন, জীবন্ত জীবাশ্ম মানে জীবাশ্ম বলতে তো আমরা বুঝি যে বহু বছর আগে মরে গেছে, মাটির নিচে চাপা পড়ে সে একটা জ্বালানি হয়েছে, কিন্তু কিন্তু ঘটনা হয়েছে জীবন্ত। তাই এটা কেমনে হয়? বহু বছর তো মাটির নিচে পড়লে আর ওইভাবে থাকে না, মানে মারা যায়। এটা হচ্ছে রাজ কাঁকড়া। রাজ কাঁকড়া কাঁকড়া আছে, এটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের একটা কোশ্চেন করতে গেলে কিন্তু রিলেটেড আরো অনেক কোশ্চেন চলে আসে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আমি সাদা এখানে স্যারকে একটু একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ বলেন। রফিক স্যারের এইখানে একটু সংযোজন করতে চাচ্ছি। স্যার যেটি বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন এবং চমৎকার বলেছেন। আমার পরীক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ থেকে বিসিএস এ শুধু যদি আমরা 10ম বিসিএস থেকে 41তম বিসিএস পর্যন্ত একটু লক্ষ্য করি, তাহলে দেখবো মিনিমাম 23 থেকে 24টা বিসিএস পরীক্ষায় এই নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ থেকে প্রশ্ন এসেছে। এবং এখানে আরো একটি বিষয় যে এখন অভয় স্যার যে প্রশ্নটা করেছেন যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে, এই জীবাশ্ম জ্বালানি গুলোকে কিন্তু অনবায়নযোগ্য জ্বালানি, অর্থাৎ একবার ব্যবহার করলে আর দ্বিতীয়বার ব্যবহার করার কোনো সুযোগ থাকে না, নিঃশেষ হয়ে যায়। এখানে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজ তেল, এই তিনটিকে এবং ইউরেনিয়াম, এই চারটিকে জীবাশ্ম জ্বালানি বা অনবায়নযোগ্য জ্বালানি হিসাবে গণ্য করা হয়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যারা শুনছেন আমাদের পরীক্ষার্থী বন্ধুরা অনেক বেশি ক্লিয়ার হলেন রফিক স্যারের বক্তব্যের পরে। আবার একটা সংযোজনে দিয়ে এটা বোঝার জন্য জীবাশ্ম জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি, অনবায়নযোগ্য জ্বালানি সম্পর্কে একটা ভালো ব্যাখ্যা আমরা পেয়েছি। লাস্ট প্রশ্ন, গোধূলি সৃষ্টির কারণ কি? শাহাদাত স্যার। রফিক স্যার বা শাহাদাত স্যার কেউ কি শুনতে পাচ্ছেন আমার প্রশ্নটা? শাহাদাত স্যারের বোধহয় মাইক্রোফোন বন্ধ। শাহাদাত স্যারের মাইক্রোফোন বন্ধ, শুনতে পাচ্ছেন? গোধূলি সৃষ্টির কারণ। অ্যাকচুয়ালি আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে প্রথম দিকেই কথা বলা হয়েছে। গোধূলি যেমন সন্ধ্যার মানে রাত এবং দিনের মধ্যবর্তী, রাত হবে দিন শেষ হচ্ছে, রাত হবে, এরকম একটা সময় আমরা কিন্তু দেখি যে একটা অংশে যেখানে সূর্য ডুবে সেই জায়গাটা লাল হয়। এটা হচ্ছে মূলত গোধূলি। আর গোধূলির সময় ওরকম লাল দেখা যায় কারণ আমরা জানি যে লাল আলো দূর থেকে দেখা যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, বিজ্ঞান কিন্তু খুবই প্র্যাকটিক্যাল। আপনারা দেখবেন বড় বড় টাওয়ারের উপরে লাইট জ্বালানো হয়, এখন দেখেন সেখানে কিন্তু লাল আলো জ্বালানো হয়। কেন লাল আলো জ্বালানো হয়? কারণ হচ্ছে লাল আলোটা অনেক দূর থেকে দেখা যায়। ওই যে পশ্চিমের যে অংশে মানে যেখানে সূর্য ডুববে সেখানে কিন্তু সূর্যের আলোর 7টি আলোই উপস্থিত রয়েছে, বাট লাল আলো যেহেতু অনেক দূর থেকে দেখা যায়। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আশরাফুল ইসলাম ভুইয়া একটা প্রশ্ন আছে, পারমাণবিক শক্তি কি ধরনের শক্তি, নবায়নযোগ্য নাকি অনবায়নযোগ্য? সাদাত হোসেন। আশরাফুল ইসলাম ভুইয়া এবং অভয় স্যার দুজনকে ধন্যবাদ জানিয়ে বলছি যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ থেকে মানে 10ম থেকে 41তম বিসিএস পরীক্ষায় 22 থেকে 23টি বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল উদাহরণ থেকে। পারমাণবিক শক্তি, আবার একটু আশরাফুল ইসলাম ভুইয়া সহ সমস্ত শিক্ষার্থী বন্ধুগণ একটু উদাহরণটা খেয়াল করবেন। সৌরশক্তি সমস্ত শক্তির মূল উৎস, এটি একটি নবায়নযোগ্য শক্তি। সৌরশক্তি, বায়োমাস, বায়োগ্যাস, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত এবং পারমাণবিক শক্তি, এই কয়টি নবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি চমৎকার উদাহরণ এবং পরীক্ষা এই কয়টি বিষয় থেকে আসে। এবং অনবায়নযোগ্য জ্বালানির উদাহরণ হলো
কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং ইউরেনিয়াম। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের পরীক্ষার্থী বন্ধুদের একেবারে শেষ মুহূর্তে আমাদের যে নতুন সাবজেক্ট, একটি সাবজেক্ট ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনা। আমরা যদি আজকে প্রযুক্তির উপরে একেবারে সরাসরি এক্সপার্ট টিচার না থাকাতে আমরা প্রযুক্তির দিকে বেশি একটা যাইনি। আমি আপনাদের সবাইকে, বিশেষ করে আমাদের রফিক স্যার এবং শাহাদাত স্যার, তারা দুজনেই গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত এবং তাদের একটা প্রাইভেট সময় থেকে ওরা আসলে অনেক বেশি, আপনারা যারা এই আলোচনা শুনছেন, আমাদের 41তম বিসিএস এর ক্লাস করেছেন, ওরা চিন্তাও করতে পারবেন ওরা কি পরিমাণ ডেডিকেটেড দুজন শিক্ষক। ওনাদের গত এই যে 6-7 মাসে এমন কখনো হয়নি, একটা শিডিউল আমরা দিয়েছি, নাকচ করেছেন। আমার দেখা মতে খুবই ভালো এবং সিনসিয়ার, নিবেদিত দুজন। একই সাথে শিক্ষার্থী আবার শিক্ষক, হ্যাঁ, এবং দুজন ভালো অফিসার। তাদের দুজনকে আমরা আমাদের সাথে পেয়েছি, সেজন্য তাদের দুজনেরকেই মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা শুনছেন 41তম বিসিএস প্রার্থী যারা আছেন, তাদের সকলকে আমরা বলবো আপনারাও এই যে আমাদের সাথে আলোচনায় শুনেছেন, এটা আমার মনে হয় আপনাদেরকে একটা কনফিউশন দূর করে একটা ভালো জায়গায় উত্তর চিন্তা করার ক্ষেত্রে আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটু আপনাদেরকে বলে রাখি, আগামীকাল আমাদের 2টি সেশন থাকবে। 19 তারিখ পরীক্ষা। আমরা ওই 19 তারিখ পরীক্ষাকে কেন্দ্র করে আজ 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ আমাদের সকল নিয়মিত পরীক্ষা এবং ক্লাস স্থগিত করেছি। আপনাদের রেজিস্ট্রেশন চলবে, জাস্ট ক্লাস এবং পরীক্ষা স্থগিত থাকবে। আবার 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা দিবেন পরশুদিন সকালবেলা, তাদের আবার এটা বিকালে, এটা শুক্রবারে বিকালেই এটা একটা সলভ ক্লাস হবে। আবার ওই দিন রাতেই 8টা-9টা থেকে আমাদের আবার কাটমার্ক নিয়ে আমরা একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান করব। আশা করি সেগুলোতে আপনারা থাকবেন। আগামীকালের যে দুটো প্রোগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রোগ্রাম থাকবে। একটি হচ্ছে পরীক্ষাকে আসলে আমাদেরকে কিভাবে নিতে হবে, এই যে আমাদের 2 ঘন্টা সময়, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। একটা হচ্ছে আমরা কি বেশি দাগাবো না কম দাগাবো, আর একটা হচ্ছে কি আমাদের জানা কনফিউশন প্রশ্ন তো ওখানে পরীক্ষার হলেও থাকবে, তখন পরীক্ষার হলে কনফিউশন প্রশ্নগুলো নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, সেগুলো কি আমরা বৃত্ত ভরাট করবো, আনসার করবো নাকি করব না। 2 নম্বর হচ্ছে যে আমাদের জন্য আসলে প্রতিটা প্রশ্নে কত সময় বরাদ্দ, আমাদের কতটা মার্কস পেলে মোটামুটি আমরা আশ্বস্ত হতে পারি যে প্রিলিমিনারি পাস করা আমাদের পক্ষে সম্ভব হবে, অভিজ্ঞতা কি বলে। এই সব বিষয়ে খুবই এক্সক্লুসিভ একটা আলোচনা থাকবে আগামীকাল সন্ধ্যা 8টায়, এবং রাত 9টায় একটা বিশেষ সেশন থাকবে। আমরা পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, 4,75,000-এর মতো ক্যান্ডিডেট। এর মধ্যে বিভিন্ন, আমরা দেখেছি অনেকেই পরীক্ষা বিভিন্ন কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন নির্দেশনা ছিল, এটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং শেষ পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের সিদ্ধান্তটাকেই হাইকোর্ট বহাল রেখেছে। 19 তারিখ পরীক্ষা হতে যাচ্ছে, অনেক বিশাল একটা পরীক্ষা। সেখানে আমাদের স্বাস্থ্য বিষয়ে, স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এই বিষয়টা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। পাবলিক সার্ভিস কমিশন 11টি নির্দেশনা দিয়েছে, আপনারা কারো কাছ থেকে শুনে নয়, নিজেই সেই 11টা নির্দেশনা পড়বেন এবং পরীক্ষার হলে আমাদের দাগানো সম্পর্কে, সময় ব্যবহার সম্পর্কে, আমাদের মোটামুটি ডিফেন্ড করার মতো একটা মার্কস কিভাবে অর্জন করা যায় সেই সম্পর্কে, প্রশ্ন কঠিন হলে সেক্ষেত্রে আমাদের অ্যাটিটিউড কি হবে, প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে আমাদের সুবিধা বা অসুবিধার দিকগুলো কি, প্রশ্ন যদি মডারেট একটা প্রশ্ন হয় সেক্ষেত্রে আমাদের কি চিন্তা হতে পারে পরীক্ষার হলের জন্য। আমরা একটা এক্সক্লুসিভ আলোচনা বললাম 8টায়, আর 9টায় থাকবে পরীক্ষা হবে 4,75,000 পরীক্ষা দিব, পরীক্ষা কি আমাদের পাস করতেই হবে, পাস করলে আমার লাভ কি, পাস না করলেই বলা আমার সংকট বা চ্যালেঞ্জ গুলো কোথায়। এই বিষয়ে আমাদের টেনশন রিমুভ করার জন্য একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান থাকবে আগামীকাল রাত 9টায়। 8টার সেশনটা আমি নিজে পরিচালনা করব, 9টার সেশনটা আমার সঞ্চালনায়, সেখানে আমাদের ডক্টর আলমাসুর রহমান, উনি একজন সাইকোলজিক্যাল ট্রেনার, তিনি আমাদের পরীক্ষার হলে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে এবং ধীরে সুস্থে পরীক্ষা দেওয়া, রিল্যাক্সে পরীক্ষা দেওয়া, চাপ মুক্ত থেকে পরীক্ষা দেওয়া, এই বিষয়ে আলোচনা করবেন। আমি আশা করি যারা শুনছেন তারা সকলেই এই দুটি প্রোগ্রাম অবশ্যই শুনবেন এবং আপনাদের বন্ধুরা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছেন,
যারা 41তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সকলকে এই প্রোগ্রাম সম্পর্কে বলবেন। আপনারা সকলে 2টা প্রোগ্রাম শুনবেন, সে আশাবাদ থাকলো। আজকে স্যারদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা যারা শুনেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ প্রোগ্রাম এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের প্রোগ্রামের সঞ্চালক ওবায়দ স্যারকে এবং যারা শুনলেন আজকের প্রোগ্রাম সবাইকে অশেষ ধন্যবাদ, ধৈর্য ধরে শুনেছেন, এবং এর মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছেন সবার জন্য অশেষ শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।